আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প সোনার কাটা। গল্পটির রচনাকাল 1974, প্রথম প্রকাশ অক্টোবর 1974। গল্পটির প্রচ্ছদ শিল্পী ছিলেন খালেদ চৌধুরী। গল্পটি লেখক উৎসর্গ করেছেন ব্যোমকেশ বক্সীকে। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অনেকগুলো গল্প অলরেডি আমাদের চ্যানেলে দেয়া হয়ে গিয়েছে, আশা করি আপনারা শুনেছেন। যারা এখনও সেই গল্পগুলো শুনেননি, অনুগ্রহ করে সময় করে শুনে নেবেন এবং কেমন লাগলো মন্তব্য করে আমাকে জানাতে ভুলবেন না যেন। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প সোনার কাটা। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। 3রা অক্টোবর, বৃহস্পতিবার। বৃষ্টির বিরাম নেই। ক্রমাগত বর্ষণে চলাচল বিলুপ্ত। এদিকে আজ সকাল থেকে দ্য রিপোজ রীতিমতো হোটেলে রূপান্তরিত হয়েছে। সকালবেলা আবাসিকেরা যখন প্রাতরাশ টেবিলে এসে বসলেন, তখন নবাগতদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবার কথা মনে হলো না কৌশিকের। কালীপদ খাড়া হয়েছে, জ্বর নেই তার। ভোরবেলা থেকে সুজাতার হাতে হাতে কাজ করছে। বৃষ্টি সত্ত্বেও কাঞ্চি এসেছে ভিজতে ভিজতে। বর্ষা বিধ্বস্ত বস্তির একটি মর্মন্তুদ বর্ণনা সে সঙ্গে করে নিয়ে এসেছিল, কিন্তু সুস্থির হয়ে শুনবার অবকাশ ছিল না সুজাতার। সে ক্রমাগত টোস্ট, পোচ, অমলেট আর হাফ বয়েল বানিয়ে চলেছে ফরমায়েশ মতো। কাঞ্চি আর কালীপদ পর্যায়ক্রমে পৌঁছে দিয়ে আসছে চা আর কফি। হোটেল জমে উঠেছে। আবাসিকরা দেখলেন দুটি নতুন মুখ, ডক্টর সেন আর সুবীর রায়। মিসেস সেনকে অবশ্য দেখতে পেলেন না ওরা। তিনি তার দ্বিতলের কামরা থেকে নামলেন না আদৌ। তার ব্রেকফাস্ট কাঞ্চি পৌঁছে দিয়ে এলো দ্বিতলের 6 নম্বর ঘরে। বোধ করি এই সাত সকালে তার যথোপযুক্ত প্রসাধন সারা হয়নি, তাই তিনি এই সম্ভোগ বৃত্তি অবলম্বন করলেন। সকালে উঠে প্রথম সুযোগেই কৌশিক বাসু সাহেবের সঙ্গে দেখা করে। গতকাল রাত্রে যে 3 জন নবীন অতিথির আবির্ভাব ঘটেছে, তাদের সম্বন্ধে যাবতীয় সংবাদ দাখিল করে। বাসু সাহেব শুনে বলেছিলেন, হ্যাঁ, সুবীর রায় নামটা আমার জানা। তাকে এ ঘরে নিয়ে এসো, আর অরূপকেও খবর দাও। সুজাতা বোধ করি রান্নাঘর ছেড়ে আসতে পারবে না, নয়? কৌশিক বলেছিল, এখন তার পক্ষে আসা সম্ভব নয়। তা হোক, আমি তো রইলাম। এখানে যা কিছু আলোচনা হবে তা আমি তাকে জানিয়ে দেব। মিনিট 10 পরে বাসু সাহেবের ঘরে একটি গোপন বৈঠক বসল। অরূপরতন আর সুবীর রায় যোগ দিল তাতে। কৌশিক সুবীরকে পরিচয় করিয়ে দিল ওদের সঙ্গে। বেচারি স্থির হয়ে বসতে পারছিল না আলোচনা সভায়। তাকে বারে বারে দেখে আসতে হচ্ছিল ঘরের চারপাশ। কেউ আড়ি পেতে শুনছে কিনা। না, শুনছে না। ডক্টর সেন তার উত্তমার্ধের সঙ্গে তাস খেলছেন নিজের ঘরে। আলী সাহেব নিজের ঘরে একটি ইংরাজি ডিটেকটিভ উপন্যাসে বুথ। কাবেরী আর অজয়বাবু আছে দোতলার উত্তরের বারান্দায়। কাবেরী বসে আছে একটি টুলে, উদাস ভঙ্গিতে আকাশপানে তাকিয়ে। অজয়বাবু ক্রেয়নে তার একটি স্কেচ করছেন। দুজনে ভাব হয়ে গেছে বেশ। সুন্দরী তন্নী কাবেরী দত্তগুপ্তা এবং বৃদ্ধ চিত্রকর অজয় চট্টোপাধ্যায়ের মধ্যে। বাসু সাহেব বলেন, মিস্টার রায়, আপনার কথা নৃপেন ঘোষাল আমাকে বলেছিল। বাধা দিয়ে সুবীর বললে, আপনি স্যার আমাকে তুমি বলবেন। তা না হয় বলবো, কিন্তু কৌশিক আবার উঠে পড়ে, বলে, আমি বরং বাইরে গিয়ে বসি। তাকে বাধা দিয়ে রানী বলেন, না, তুমি থাকো কৌশিক, আমি বরং বহুমুখে জয়দ্রথের ভূমিকায় থাকি। তেমন তেমন কাউকে আসতে দেখলে আমি গান ধরব। হুইল চেয়ারে পাক দিয়ে রানীদেবী পার হয়ে গেলেন ঘর ছেড়ে বারান্দায়। ড্রয়িং রুমে যেখানে পিয়ানোটা বসানো আছে তার পাশের দরজার কাছে থামলেন তিনি।
যাতে দুদিকেই নজর রাখা যায়। বাসু সাহেব বললেন, রিপোজের বাসিন্দারা এখন স্পষ্টত দুটি দলে বিভক্ত। প্রথম দলে আছেন একজন ভালনারেবল। তিনি যে কে তা আমরা ঠিক জানি না, তবে সেই দলের সভ্য সংখ্যা 5। রানী, সুজাতা, কৌশিক, অরূপ আর আমি। দ্বিতীয় দলের মধ্যে আছেন একজন সুচতুর দক্ষ ক্রিমিনাল। তার রেঞ্জ হচ্ছে আলী, কাবেরী, ডক্টর অ্যান্ড মিসেস সেন এবং অজয় চট্টোপাধ্যায়। এরা সবাই? অবাক হয়ে প্রশ্ন করে কৌশিক। সবাই নয়, এদের মধ্যে যে কোনো একজন অথবা দুজন। নৃপেন এবং সুবীরের ধারণা, এবং আমিও তাদের সঙ্গে একমত, রমেন গুহের মৃত্যুর পিছনে আছে সহদেব ভূঁইয়ের হাত, প্রত্যক্ষ অথবা পরোক্ষ। ইব্রাহিম যদি স্বয়ং সহদেব হয়, তবে সন্দেহ করতে হবে আলী এবং ডক্টর সেনকে। আর সহদেব যদি কোনো এজেন্ট লাগিয়ে থাকে, তবে অজয়বাবুকেও নেড়েচেড়ে দেখতে হবে। অপরপক্ষে মিস ডিক্রুজা যদি রমেন গুহর মৃত্যুর সঙ্গে জড়িত থাকে, তবে কাবেরী আর মিসেস সেনকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া চলে না। অরূপ প্রশ্ন করে, প্রথমে বলুন তো, আপনারা কেন মনে করছেন রমেন গুহর মৃত্যুতেই ব্যাপারটার যবনিকাপাত ঘটেনি? রিপোজে আমাদের মধ্যে ওই ঘটনার পুনরাভিনয় হবার কথা আশঙ্কা করা হচ্ছে কেন? বাসু সাহেব বলেন, কালকে সে কথার কিছুটা ইঙ্গিত আমি দিয়েছি। ইব্রাহিমের পরিত্যক্ত ঘরটা সার্চ করতে গিয়ে নৃপেন একখণ্ড কাগজ পায় ওই ঘরের ময়লা ফেলা কাগজের ঝুড়ি থেকে। কাগজটা আমার কাছে নেই, নৃপেন নিয়ে গেছে, না হলে তোমাদের দেখাতাম। মাথা দিয়ে সুবীর বলে, কাগজখানা আমার কাছে আছে। তোমার কাছে? নৃপেন দিয়েছে? হ্যাঁ, এই দেখুন। অ্যাটাচি কেস খুলে কাগজখানা সে বাসু সাহেবকে দেয়। সবাই ঝুঁকে পড়ে। হাতে হাতে কাগজখানা ঘোরে। অবশেষে সেটি বাসু সাহেবের হাতে আসে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কাগজটা পরীক্ষা করেন। আলোর সামনে সেটা ধরেন, যেন 100 টাকার নোট জাল কিনা দেখছেন। কৌশিক লক্ষ্য করে দেখল, কাগজটা দলামচা করা হয়েছিল। কোঁচকানোর দাগ আছে। তার উপর প্রান্তে পারফোরেশনের চিহ্ন, যেন ফুটো ফুটো করা নোট বইয়ের একটি ছেঁড়া পাতা। একটি প্রান্ত মসৃণ, আর দুটি প্রান্ত যেন তাড়াতাড়ি ছিঁড়ে নেওয়ার চিহ্ন। কাগজটায় কালো কালিতে লেখা, 1. দ্য কাঞ্চনজঙ্ঘা হোটেল, দার্জিলিং। 2. দ্য রিপোজ, বাতাসিয়া লুপ, ঘুম। 3. কোশ্চেন মার্ক। সুবীর বললে, বেশ বোঝা যাচ্ছে রিপোজে দ্বিতীয়বার হত্যা করলেও আততায়ীর প্রতিহিংসা পরায়ণতা নিবৃত্ত হবে না। সে 3 নম্বর হত্যার কথাও চিন্তা করছে। কৌশিক বললে, নকুল হুইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য যদি এই পরিকল্পনা করা হয়ে থাকে, তবে আমার মনে হয় আততায়ীর 2 নম্বর টার্গেট হচ্ছেন বাসু সাহেব, তাই নয়? অরূপ বললে, তুমি আমিও হতে পারি। সুজাতা দেবী বা কেন বাদ যাবেন? আমরা সকলেই নকুল হুইয়ের ফাঁসির জন্য আংশিকভাবে দায়ী। সেই কথা ঠিক। কৌশিক মেনে নেয়। বাসু সাহেব চোখ বুজে আপন মনে পাইপ খাচ্ছিলেন। সুবীর বলে, আপনি স্যার কিছু ভাবছেন মনে হচ্ছে। বাসু সাহেব চোখ মেলে তাকান, বিচিত্র হাসেন, বলেন, ভাবছি? হ্যাঁ, ভাবছি বই কি। ভাবনার কি অন্ত আছে? কিন্তু আজ এই পর্যন্তই। উঠে দাঁড়ান তিনি, বলেন, দীর্ঘ আলোচনার কিছু নেই। এভাবে আমরা রুদ্ধদ্বার কক্ষে আলোচনা চালালে ও পক্ষ সজাগ হয়ে যাবে। সো উই ডিজলভড। বেশ বোঝা গেল সকলেই এ সিদ্ধান্তে মর্মাহত। এত সংক্ষিপ্ত অধিবেশন হবে তা কেউ ভাবেনি। কিন্তু রায় দিয়ে বাসু সাহেব উঠে পড়েছিলেন। গুটিসুটি বেরিয়ে এসে বসলেন বারান্দার একান্তে একটি ইজি চেয়ারে। কৌশিক, অরূপ আর সুবীর একে একে চলে গেল। রানীদেবী তার চাকা দেওয়া চেয়ারে পাক মেরে ঘনিয়ে এলেন বাসু সাহেবের পাশে। ধ্যানস্থ বাসু সাহেব বোধ করি তা টের পাননি। তিনি চমকে উঠলেন রানীদেবীর প্রশ্নে। কি হলো, এরই মধ্যে কনফারেন্স শেষ?
অন্য মনস্কের মতো জবাব দিলেন বাসু। মাঝে মাঝে পাইপে টান দিচ্ছেন। কুণ্ডলি পাকিয়ে যে ধোঁয়াটা উঠছে তারই দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। কি ভাবছ বলো তো? আবার প্রশ্ন করেন রানী বাসু। ভাবছি ওই রমেন গুহর মৃত্যু রহস্যের কথাই ভাবছি। আর কি ভাবব? সহানুভূতির সুরে রানী বলেন, কে খুন করেছে তার কোনো কুলকিনারাই করতে পারছ না, নয়? বিচিত্র হাসলেন বাসু সাহেব। অনুচ্চ কণ্ঠে বললেন, সেইটাই তো ট্র্যাজেডি রানু। লোকটাকে আমি চিনতে পেরেছি। কে খুন করেছে, কেন করেছে, এখানেই বা কাকে খুন করতে চাইছে তা বোধহয় সব ঠিকমতোই জানতে পেরেছি আমি। অথচ আমার হাত পা বাঁধা, সব জেনেও কিছু করতে পারছি না। ট্র্যাজেডিটা বুঝতে পারছো? বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন রানী দেবী। স্তব্ধ বিস্ময়ে তিনি তাকিয়ে থাকেন তার অদ্ভুত প্রতিভা স্বামীর দিকে, যাকে তিনি অত্যন্ত নিবিড়ভাবে চেনেন, অথচ যে লোকটা তার সম্পূর্ণ অপরিচিত। তারপর যেন সম্বিত ফিরে পেয়ে বলেন, খুনি কে তা তুমি জানো? মুখটা সুচালো করলেন বাসু সাহেব। সম্মতিসূচক গ্রীবা সঞ্চালন করলেন শুধু। সে আছে এখানে, এই রিপোসে? একই রকম ভঙ্গি করেন উনি। আমাকে বলতে পারো না? এবার দুদিকে মাথা নাড়েন উনি। আমাকে না পারো অন্তত সুবীরকে বলো, নৃপেনকে কিংবা বিপুলকে। একটা দীর্ঘশ্বাস পড়ল বাসু সাহেবের। বললেন, উপায় নেই রানু। আমার হাতে যা এভিডেন্স আছে তাতে কনভিকশন হবে না। এখন কেউ আমার কথা বিশ্বাসই করবে না। বলবে পিকে বাসু একটা বদ্ধ পাগল। লোকটাকে হাতে নাতে ধরতে হবে তার দ্বিতীয় খুনের প্রচেষ্টার পূর্ব মুহূর্তে। ব্যাপারটা রিস্কি হয়ে যাবে না? তা কিছুটা যাবে, কিন্তু উপায় কি বলো? ওকে গিল্টি বলে প্রমাণ করব কিভাবে? ওর দাড়ি চশমা নেই। বীর বাহাদুর আইডেন্টিফিকেশন প্যারেডে ওকে চিনতে পারবে না। তাছাড়া বীর বাহাদুর অথবা মহেন্দ্র ওকে দেখেছে মাত্র কয়েক মিনিটের জন্য। একমাত্র যদি মিস ডিক্রুজাকে খুঁজে বার করতে পারি তবে তা হতে পারে। সে সারাদিন ইব্রাহিমকে দেখেছে। বাট হু নোস, ডিক্রুজা ওর পাপের সাথী হতেও পারে, আবার নাও হতে পারে। রানী দেবী ঝুঁকে পড়ে বললেন, কি ক্লু পেয়েছো তুমি? নিজেই গোয়েন্দাগিরি করতে চাও? বলো না। সুবীরের হাতে ওই 1, 2, 3 লেখা কাগজখানায় প্রথমবার আমি ভালো করে ওটা পরীক্ষা করিনি। এবার তীক্ষ্ণভাবে পরীক্ষা করেছি। ওর ভিতরেই সহদেব ভুল করে রেখে গেছে তার আত্মপরিচয়। বেচারি সহদেব হই। ওই যে বললাম, যে সূক্ষ্ম যুক্তির বিচারে আমি ইব্রাহিমকে শনাক্ত করছি তাতে খুনি আসামির কনভিকশন হয় না। আমাকে জানতে হবে মিস ডিক্রুজা ওর পার্টনার ইন ক্রাইম ছিল কিনা। একমাত্র সেই পারবে ইব্রাহিমকে শনাক্ত করতে। সহদেবকে আমি খুঁজে পেয়েছি, এখন খুঁজছি শুধু মিস ডিক্রুজাকে। এই রিপোজ হোটেলেই। হোটেল কাঞ্চনজঙ্ঘা থেকে বাহাদুর আর মহেন্দ্রকে আনানো যায় না? এই প্রশ্নের জবাব দেবার আগেই বাসু সাহেব দেখলেন কৌশিক এগিয়ে আসছে ওদের দিকে। কি ব্যাপার? এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন হে তোমাকে? কেলেঙ্কারিয়াস কাণ্ড স্যার। 1 নম্বর, টেলিফোন লাইনটা সকাল থেকে ডেড হয়ে গেছে। 2 নম্বর, কার্ট রোডের সঙ্গে এই বাড়িটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রকাণ্ড একটা ধস নেমেছে। আর 3 নম্বর, সুজাতা নোটিশ দিয়েছে তার ভাড়ারের ডিম মাংস রুটি মাখন সব পারন্ত। বাসু সাহেব রানীর দিকে ফিরে বলেন, এই নাও তোমার প্রশ্নের জবাব। কি প্রশ্ন? জানতে চায় কৌশিক। উনি দার্জিলিং থেকে আজ আবার দুজনকে নিমন্ত্রণ করে আনতে চাইছিলেন। সে যাক, মন খারাপ করো না। যেমন করে হোক একদিন চালিয়ে নিতে হবে আমাদের। 2-3 দিনের মধ্যেই সভ্য জগতের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করা যাবে। রেডিওর খবর, তিস্তা ব্রিজ ভেসে গেছে। মহানন্দা, তোরসা, টাঙ্গন, পুনর্ভা, আয়ত্রী সবাই একসঙ্গে খেপে উঠেছে।
জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, এক কথায় গোটা উত্তরবঙ্গে প্রচণ্ড বন্যা হয়েছে। হাজার হাজার মানুষ ভেসে গেছে। এত বড় বন্যা নাকি উত্তরবঙ্গে কখনো হয়নি। বেলা ৯টা নাগাদ বৃষ্টি মাথায় করেই কৌশিক বার হয়ে পড়ল, রেনকোট চড়িয়ে। গাড়ি চলবে না, পায়ে হেঁটে। স্থানীয় বাজারে কিছু পাওয়া যাবে কিনা খোঁজ নিতে। অজয় চাটুর্যে কাবেরীর স্কেচটা শেষ করে এনেছেন। আলিও আগাথা ক্রিস্টি শেষ করে আনল প্রায়। ৬ নম্বর ঘরে মিসেস সেন ক্ষুব্ধা। তৃতীয় এক কাপ চা চেয়ে তিনি প্রত্যাখ্যাতা হয়েছেন। কিচেন ব্লক থেকে কাঞ্চি এসে জানিয়ে গেছে এখন আর চা পাঠানো সম্ভবপর নয়। প্রাতরাশের সময়সীমা অতিক্রান্ত। কিচেন এখন লাঞ্চের ব্যবস্থায় ব্যস্ত। বাসু সাহেব গুটি গুটি এসে হাজির হলেন রান্নাঘরে। কি সুজাতা, আজ কি রান্না হচ্ছে? মাংস যা আছে এবেলা হয়ে যাবে, মাংসই করছি। আলু সেদ্ধ এই নামলো। হঠাৎ ওর কাছে ঘনিয়ে এসে বাসু সাহেব বলেন, একটা কাজ করো তো সুজাতা, চট করে একবার দোতলার ৭ নম্বরে চলে যাও, কাবেরীর ঘরে। কাবেরী এখন ঘরে নেই, কিন্তু ওর ঘর তালা বন্ধও নেই। কাবেরী উত্তরের বারান্দায় বসে ছবি আঁকাচ্ছে। ওর ঘরে গিয়ে চট করে ওর অ্যাস্ট্রেটা নিয়ে আসো তো। অ্যাস্ট্রে? অ্যাস্ট্রে কি হবে? তুমি তো আগে এমন ছিলে না সুজাতা, কেন এর প্রশ্ন তো আগে করতে না? কিন্তু এইদিকে আমার তরকারিটা? ওটা আমি দেখছি। ওর হাত থেকে খুন্তিটা নিয়ে বাসু সাহেব উনানের ওপর বসানো তরকারির ডেকচিটায় মনোনিবেশ করেন। খিলখিলিয়ে হেসে ওঠে সুজাতা। ওর অনভ্যস্ত হাতে খুন্তি নাড়া দেখি। হাসছ কেন? রোষ কষায়িত দৃষ্টিতে বাসু সাহেব জানতে চান। হাসি থামিয়ে সুজাতা গম্ভীর হয়ে বলে, অবজেকশন ইউর অনার, ইটস ইনকম্পিটেন্ট, ইররিলিভেন্ট অ্যান্ড ইমেটেরিয়াল। বাসু সাহেব হেসে ফেলেন, বলেন, অবজেকশন ওভাররুলড। যাও, ওপরে যাও। সুজাতা ২ মিনিটের মধ্যেই অ্যাস্ট্রেটা নিয়ে ফিরে এলো। বাসু সাহেব তার ভিতর থেকে গুটি তিনেক সিগারেটের স্টাম্প উদ্ধার করে বললেন, আশ্চর্য, কাল সন্ধ্যা পর্যন্ত এটা শূন্য গর্ভ ছিল। যাও, এটা রেখে দিয়ে এসো আবার। আরও মিনিট ১৫ পরে। বাসু সাহেবের প্রস্থানের পরে আলী সাহেব রান্নাঘরে এসে হাজির। প্রবেশপথে দাঁড়িয়ে বলে, আসতে পারি? অনধিকার প্রবেশ করছি না তো? সুজাতা চমকে ওঠে। আসুন আসুন, কি ব্যাপার, একেবারে হেসেলে? আপনাকে প্রথম সাক্ষাতেই বলেছিলাম মহিলাদের হেসেল সম্বন্ধে আমার কিছুটা পারদর্শিতা আছে। তা বলেছিলেন, ধন্যবাদ, আমার সাহায্যের কোনো দরকার হবে না। আলী একটা টুল টেনে নিয়ে বসে পড়ে, বলে, ৪ নম্বরে ওই যে লম্বা মতন ভদ্রলোক এসে উঠেছেন, ওর নামটা কি বলুন তো? মিস্টার রায়। কি রায়? সুজাতা হেসে বললে, তাহলে রেজিস্টার দেখতে হবে, পুরো নামটা মনে নেই। কখন এলেন উনি? হঠাৎ ওর বিষয়ে এত কৌতূহলী হয়ে পড়লেন যে? সুজাতা প্রতিপ্রশ্ন করে। একটু থতমত খেয়ে আলী বলে, না না, শুধু ওর সম্বন্ধে নয়, ৬ নম্বর ঘরের দম্পতির বিষয়ে আমার কৌতূহল আছে। তা আমার কাছে কেন? ৬ নম্বরে গিয়ে আলাপ জমালেই পারেন। আলী সে কথার জবাব দেয় না। আলুর ডেকচিটা টেনে নেয়। তাতে ছিল সিদ্ধ করা আলু। আপন মনে সে আলুর খোসা ছাড়াতে থাকে। আর চোখে সুজাতা একবার তাকে দেখে নিল। বোঝা গেল যে কোনো কারণেই হোক আলী ভাব জমাতে চায়। সুজাতার তাতে আপত্তি নেই। এবার সে নিজে থেকেই বলে ওঠে, মিস্টার আলী, এবার বলুন তো, আপনি প্রথম সাক্ষাতেই কেমন করে বুঝতে পেরেছিলেন যে বাড়িতে আমি একেবারে একা আছি, চাকরটা পর্যন্ত নেই? আলী সাহেব জবাব দিলেন না। আপন মনে আলুর খোসা ছাড়াতে থাকে। সুজাতা একটা প্লেটে কিছু তরকারি তুলে ওর দিকে বাড়িয়ে ধরে বলে, দেখুন তো নুন ঝাল ঠিক আছে কিনা। প্লেটে ফু দিতে দিতে আলী বললে, একসঙ্গে এত লোকের রান্নায় আন্দাজ পাচ্ছেন না, তাই নয়? ছিল দুজনের ছোট্ট সংসার, হয়ে গেল রাবণের গোষ্ঠী। রাবণের গোষ্ঠী? আপনি হিন্দুদের এপিক পড়েছেন দেখছি। তা পড়েছি, ওই রামায়ণ না মহাভারতে আছে না আর একটা কথা, শত্রু এবং স্ত্রীর কাছে মিথ্যা ভাষণে পাপ নেই। হঠাৎ এ কথা কেন? তরকারিটা ইতিমধ্যে ঠান্ডা হয়েছে। আলী পরখ করে বললে,
নুন ঝাল ঠিক আছে, তা তো আছে, কিন্তু হঠাৎ ও কথা কেন বললেন? আলী হেসে বললে, দেখুন আমি ব্যাচেলার মানুষ, দাম্পত্য জীবনের খুঁটিনাটি অত জানি না। আচ্ছা, স্বামী স্ত্রী পরস্পরের কাছে হামেশাই মিছে কথা বলে, তাই নয়? কেন কথা বলছেন তাই আগে বলুন। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? সুজাতা রাগ দেখিয়ে বললে, বলবো না। আলী হাসে, বলে, নেহাত পিড়াপিড়ি করছেন তাই বলছি। পরশু রাতে আপনাদের কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যে বিকালের দিকে দার্জিলিং যাবার একটা প্রোগ্রাম আপনাদের করা ছিল, তাই নয়? মিস্টার মিত্র বললেন যে কাঞ্চন ডিয়ারিতে গিয়ে উনি আটকা পড়েছিলেন। কথাটা উনি সত্য বলেননি। পরশু সকালে উনি দার্জিলিংয়ে গিয়েছিলেন। আপনি কেমন করে জানলেন? পরশু আমি ছিলাম দার্জিলিংয়ে। বেলা 1টার সময় একটা চাইনিজ রেস্তোরাঁয় বসে লাঞ্চ সারছিলাম। আমার থেকে 3 টেবিল দূরে মিস্টার মিত্র দুপুরে ওখানে লাঞ্চ করেন। উনি নিশ্চয়ই আমাকে লক্ষ্য করেননি। দার্জিলিংয়ে চাইনিজ রেস্তোরাঁ আছে নাকি? আছে, গ্রেনারির ঠিক উল্টো দিকে। সাগ্রিলা তার নাম। ওখানে বসে সে খাচ্ছিল? বিচিত্র হাসল আলী, বললে, আপনি রাগ না করেন তো আরও কিছু নিবেদন করি। উনি একা খাচ্ছিলেন না, ওকে সঙ্গদান করছিলেন একজন বাঙালি ভদ্রমহিলা, বিবাহিতা, বয়স বছর 30। আর ভয়ে বলবো না নির্ভয়ে বলবো, ভদ্রমহিলা রীতিমতো সুন্দরী। সুজাতা আত্মসংবরণ করে কৃত্রিম হাসিতে ভেঙে পড়ে, বলে, ভয়ে বলতে যাবেন কোন দুঃখে? নির্ভয়ে বলুন। আপনি বোধহয় ভুলে গেছেন মিস্টার আলী, আমরা 20 শতাব্দীর শেষ পাতে বাস করছি। আমার স্বামী কোনো সুন্দরী মহিলার সঙ্গে লাঞ্চ সেরেছেন শুনলে আমি মূর্ছা যাব না? আলী একটা মোগলাই কুর্নিশ ছেড়ে বলে, বেগম সাহেবা মহানুভব, 20 শতাব্দীর শেষ পাদের ঔদার্যটার সম্বন্ধে আমার ধারণা সীমিত। আচ্ছা ধরুন, যদি সংবাদ পান লাঞ্চ আনতে আপনার কর্তা সেই সুন্দরী মহিলাটিকে একটা সোনার কাঁটা উপহার দিচ্ছেন। সোনার কাঁটা? সেটা কি জাতীয় বস্তু? ও বস্তুটা আমিও এর আগে কখনো দেখিনি। একটা অলংকার। মেয়েরা খোপায় কাটা গোজে, লোহার, অ্যালুমিনিয়ামের, প্লাস্টিকের। কবরী বন্ধন যাতে শিথিল না হয়ে যায়, তাই তার ব্যবহার। এই যেমন আপনি এখন কাটা গুজেছেন আপনার খোপায়, সোনার কাটার মূল্য কবরী বন্ধনে নয়। কৃষ্ণা কবরী শোভাবর্ধনে? প্রশ্ন করে সুজাতা। অথবা রক্তকরবী সোহাগ বন্ধনে, জবাব দেয় আলী। সংবাদটা বিচিত্র। সন্দেশটা বিস্বাদ না হলেই হলো। ভরি 3 ওজনের অমন একটা সোনার কাটা মিস্টার মিত্রের পকেট থেকে যাত্রা শুরু করে তার মিত্রাণীর খোপা বিদ্ধ করলে বেদনাটা অন্যত্র অনুভূত হওয়ার কারণ নেই। কি বলেন? আফটার অল আমরা 20 শতাব্দীর শেষ পাদে বাস করছি। সুজাতা এবারও হেসে বলে, মিস্টার আলী, রামায়ণ তো আপনার পড়া, নিশ্চয়ই জানেন। রাবণের গোষ্ঠী শেষ হবার পর বিভীষণ সিংহাসনে বসে, কিন্তু কোনো হিন্দুই সত্যবাদী বিভীষণকে শ্রদ্ধা করে না। তার পরিচয় ঘরভেদী বিভীষণ। আলী এ জবাবের জন্য প্রস্তুত ছিল না। সামলে নিয়ে কি একটা কথা সে বলতে যাচ্ছিল, তার আগেই দ্বারপথে কে যেন বলে ওঠে, এক্সকিউজ মি, ভিতরে আসতে পারি? কে? ডক্টর সেন? আসুন, এখানে কি মনে করে? হাসি হাসি মুখে ডক্টর সেন ঢুকে পড়েন রান্নাঘরে। অনুনয়ের ভঙ্গিতে সুজাতাকে বলেন, 1 কাপ চা কি কিছুতেই হতে পারে না মিসেস মিত্র? আমার বেটার হাফ মানে স্ত্রৈণ ভদ্রলোকের অবস্থা দেখে সুজাতার করুণা হয়। আলী এগিয়ে এসে বলে, আপনার সঙ্গে আমার আলাপ হয়নি। আমার নাম এন আলী। আমি আছি 3 নম্বরে। সো গ্ল্যাড টু মিট ইউ। একা আছেন না সস্ত্রীক? আগে না, স্ত্রীর বালাই নেই। আমি কনফার্মড ব্যাচেলার। শুনে সুখী হলাম। বেঁচে গেছেন মশাই। আলী বলে, কেন, আপনি যে মরে আছেন তা তো মনে হচ্ছে না। কপত কপতি যথা উচ্চ নীরে সকাল থেকে তো দিব্যি তাস পিটছেন। আরে তাতেই তো হয়েছে বখেরা। এই পর্যন্ত আমার বেটার হাফ 52 টাকা হেরেছেন। মেজাজ খেপচুরিয়াস। তাতেই তো চায়ের সন্ধানে এসেছি। আলী অবাক হয়ে বলে, 52 টাকা? আপনি কি স্ত্রীর সঙ্গে স্টেকে তাস খেলছেন? আলবত, স্টেক ছাড়া ফিশ খেলা যায় নাকি? তাই বলে স্ত্রীর সঙ্গে? কেন নয়? ওর রোজগার আর আমার রোজগার আলাদা।
জয়েন্ট অ্যাকাউন্ট নেই, এমনকি আইটি ওর ফাইল নাম্বার পর্যন্ত পৃথক। এমনও হয় নাকি? আগে ব্যথা তো করেননি, কি খবর রাখেন? অম্লান বদনে ডাক্তার সাহেব ডেকচি থেকে একটি সিদ্ধ আলু নিয়ে মুখে পুরলেন। সুজাতা হেসে বললে, ঠিক আছে ডাক্তার সাহেব, আমি চা পাঠিয়ে দিচ্ছি। 1 কাপ না 2 কাপ? বানাতেই যখন হচ্ছে তখন আর 1 কাপ কেন? যাহা 52.5 তাহা 65, 2 কাপই হোক। দ্বিতীয় একটা বড় মাপের আলু তুলে নিয়ে তাতে কামড় বসান ডাক্তার সেন। বা হাতে 1 চিমটে নুনও তুলে নেন। সুজাতা বললে, আচ্ছা আপনি যান, আমি 2 কাপ চা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। না না, কষ্ট করে আর পাঠিয়ে দিতে হবে না, আমি অপেক্ষা করছি, নিজেই নিয়ে যাব। সুজাতা হাসতে হাসতে বলে, ততক্ষণে বোধহয় আমার আলু সেদ্ধর ডেকচি খালি হয়ে যাবে। আলু সেদ্ধ? ও, আই এম সরি। এটো আলুটা উনি ফেরত দিতে উদ্যত হন। এ কি করছেন? ওটা আপনার এটো? এটো? ও, আই এম সরি। আলুটা কোথায় রাখবেন উনি ভেবে পান না। এ কি, তুমি এখানে বসে আলু সেদ্ধ খাচ্ছ? প্রবেশ করেন মিসেস সেন। আমি? না মানে হঠাৎ বাকি আলুটা মুখে পুরে দিয়ে ডাক্তার সাহেব আলী সাহেবের দিকে ফিরে বলতে চাইলেন, আমার বেটার হাফ, কিন্তু মুখে গরম আলু সেদ্ধ থাকায় কথাটা বোঝা গেল না। চলে এসে উপরে। রীতিমতো ধমকের সুরে ডাকেন মিসেস সেন। না মানে তোমার চাটা? থাক, চা আর লাগবে না। সুজাতার গরম জল তৈরিই ছিল, ইতিমধ্যে সে চা ছেড়েছে পটে। বললে, চা যে হয়ে গেছে ইতিমধ্যে। রুখে ওঠেন মিসেস সেন। বলছি লাগবে না, 1 ঘন্টা আগে চা চেয়েছি, এতক্ষণে শোনাচ্ছেন হয়ে গেছে। সুজাতা ডক্টর সেনের দিকে ফিরে বললে, না লাগে পাঠাবো না, তবে আপনার অর্ডার অনুযায়ী 2 কাপ চা বানানো হয়েছে। বিলে 2 কাপ চায়ের দাম কিন্তু ঠিকই উঠবে ডক্টর সেন। কারেক্ট, তা তো উঠবেই। তবে এক কাজ করুন, আমার কাপটা দিন নিয়ে যাই, ওর যখন আর লাগবে না। থামো তুমি। ওহ, কি ডাকাতের রাজ্যে এসে পড়েছি। দাম দেবো আর চা খাবো না, ইয়ার কি নাকি? তুমি এসো, ওরা পেয়ারা দিয়ে পাঠিয়ে দেবে। ওয়ার্ডস হাফকে উদ্ধার করে উপরে উঠে গেলেন মিসেস সেন। বেলা প্রায় 11টা। নিজের ঘরে বসে কাবেরী তন্ময় হয়ে একখানা ছবি দেখছিল। ওরই ছবি, সিপিয়া রঙে ক্রেয়নে আঁকা, সদ্য সমাপ্ত। হঠাৎ দ্বারের কাছে প্রশ্ন হলো, ভিতরে আসতে পারি? সচকিত হয়ে কাবেরী লক্ষ্য করে দ্বারপথে দাঁড়িয়ে আছেন 4 নম্বরের সুদর্শন ভদ্রলোক। আসুন আসুন, কি ব্যাপার? কৌতূহলটা দমন করতে পারলাম না। ছবিটা দেখতে পারি? দেখুন না, আপত্তি কিসের? ছবিখানা বাড়িয়ে ধরে কাবেরী। সুবীর জমিয়ে বসে একখানা চেয়ারে। সমজদারের মতো ওর ছবিখানা দেখতে থাকে, কাছে ধরে দূরে ধরে। 2 একবার কাবেরীর দিকেও তাকায়, তারপর বলে, ছবিটা সুন্দর, তবে অরিজিনালের মতো সুন্দর নয়। কাবেরী একটু রাঙিয়ে ওঠে, কথা ঘোরাবার জন্য বলে, আপনার পরিচয়টা কিন্তু আমি জানি না। আপনি তো আছেন ওই 4 নম্বরে। হ্যাঁ, আমার নাম সুবীর রায়। আরে, আপনার সুটকেসটা তো চমৎকার। ওপাশে রাখা সাদা রঙের সুটকেসটা লক্ষ্য করে সে। বলে, এগুলোকেই ভিআইপি সুটকেস বলে, তাই নয়? কাবেরী বলে, শখ করে কিনেছি, যদিও আমি ভিআইপি মোটেই নই। বেড়াতে এসেছেন বুঝি দার্জিলিংয়ে? প্রশ্ন করে সুবীর সিগারেট ধরাতে ধরাতে। হ্যাঁ, ছুটিতে। অত সকালে কোথা থেকে এলেন? ভ্রুকুঞ্চিত হলো কাবেরীর। বললে, আপনি তো এলেন মধ্যরাত্রে, আমি কখন এসেছি তা জানলেন কেমন করে? সুবীর মামুলি গলায় বললে, সুজাতা দেবী বলছিলেন আপনি নাকি সেই কাক ডাকা ভোরে এলেন। কাবেরীও মামুলি গলায় জবাব দিল, কাক ডাকা ভোরই বটে। আমি পরশু রাত্রে কার্শিয়াংয়ে হল্ট করেছিলাম, রাত ভোর হতেই এখানে চলে এসেছি। কার্শিয়াংয়ে কোথায় ছিলেন? হোটেলে? আবার সচকিত হয়ে ওঠে কাবেরী। বলে, কেন বলুন তো? না, আমি ফেরার পথে কার্শিয়াংয়ে 2 দিন থাকবো ভাবছি, তাই জানতে চাইছি কোন হোটেলে ছিলেন, তাদের ব্যবস্থা কেমন। কাবেরী কৃত্রিম হাসিতে ভেঙে পড়ে।
বলে, যদি কোনো হোটেল ছেড়ে রাত থাকতে বোর্ডার পালিয়ে বাঁচে, সেটায় থাকবার কথা ভাবছেন ফেরার পথে? সুবীর বললে, তাহলে ধরে নিন ভুল করে সেটাতে উঠে যেতে নাকাল না হতে হয়। তাই নামটা জানতে চাইছি। কার্শিয়াংয়ে কোন হোটেলে ছিলেন? কাবেরী আবার প্রশ্নটা এড়িয়ে বলে, আপনি যে পুলিশের মতো জেরা করছেন। তাই করছি, কারণ পুলিশ বিভাগেই কাজ করি আমি, ক্রিমিনাল ইন্টেলিজেন্সে। এসেছি একটা খুনের তদন্তে। সেই প্রসঙ্গেই আমি জানতে চাইছি, 1 অক্টোবর রাত্রে আপনি কোথায় ছিলেন? রাত 10টার পর থেকে বাকি রাত? পকেট থেকে একটি নোটবুক বার করে বলে, এবার বলুন। কাবেরীর মুখটা সাদা হয়ে যায়, ঠোঁট দুটো নড়ে ওঠে, কিন্তু কথা কিছু বলে না। ঠিক সেই মুহূর্তেই বিনা নোটিশে ঘরে ঢুকে পড়লেন অজয় চাটুর্যে। সরাসরি কাবেরীকে বললেন, ও গ্রেউনে ঠিক এফেক্টে আসেনি বুঝলে। আমি অয়েলে আর একখানা আঁকতে চাই। তোমার সময় হবে এখন? কাবেরী তৎক্ষণাৎ সামলে নেয় নিজেকে, বলে, সময় হবে না? কি বলছেন? নিশ্চয়ই হবে। এখনই বসবেন? চলুন। এতক্ষণে অজয়বাবু সুবীরকে নজর করেন, বলেন, একে তো ঠিক মানে। কাবেরী প্রথম সুযোগেই সুবীরের ট্রাম্প কার্ডখানা খুলে দেখায়, বলে, উনি ক্রিমিনাল ইন্টেলিজেন্স বিভাগের একজন অফিসার, মিস্টার সুবীর রায়। এসেছেন একটা খুনের তদন্তে। সুবীর ক্রুদ্ধ আক্রোশে কাবেরীর দিকে তাকায়। চোখ থেকে চশমাটা খুলে কাজটা মুছতে মুছতে অজয়বাবু বলেন, ও বসুন অজয়বাবু, আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে আমার। অজয় বসেন না, চশমাটা নাকে চড়িয়ে বলেন, কাঞ্চনজঙ্ঘা হোটেলের সেই দারোগার মৃত্যু সংক্রান্ত প্রশ্ন নিশ্চয়ই? হ্যাঁ তাই। আপনি তো ওই হোটেলেই ছিলেন। এইসো কাবেরী। অজয় প্রস্থানোদ্যত। আপনি আমার প্রশ্নের জবাব দেবেন না? দেব, যখন কোর্টের সমন পাব, সাক্ষীর কাঠগড়ায় উঠে দাঁড়াবো, তখন দেব। ওহ হরিবল। এইসো কাবেরী। কাবেরীর হাতটা ধরে অসংকোচে টানতে টানতে নিয়ে চলেন অজয় চাটুর্যে। পিছন থেকে সুবীর বলে, কাজটা কিন্তু ভালো করলেন না। কোর্টের সমন ছাড়াও পুলিশ অফিসারের প্রশ্নের জবাব দিতে হয়। হয় জানি, কিন্তু তার একটা স্থানকাল পাত্র আছে। পথে ঘাটে প্রথম সাক্ষাতেই এমন মোরালি করার কোনো অধিকার পুলিশের নেই, বুঝেছেন? ঘর ছেড়ে বেরিয়ে গেলেন উনি। বেলা 11:15। সুবীর এসে উপস্থিত হলো আলী সাহেবের ঘরে। দরজায় নক করে বললে, আসতে পারি? আগাথা ক্রিস্টিকে বালিশের ওপর উবুর করে রেখে আলী বললে, স্বচ্ছন্দে। ইনফ্যাক্ট আপনার সঙ্গে আলাপ করতে যাব ভাবছিলাম। আমার নাম এন আলী। সুবীর বললে, আমার নাম সুবীর রায়। ক্রিমিনাল ইন্টেলিজেন্সে আছি। এসেছি একটা খুনের তদন্তে। ভেবেছিল প্রতিপক্ষ হক চকিয়ে যাবে, তা কিন্তু গেল না। আলী হেসে বললে, তাস খেলেন? কেন বলুন তো? ভ্রুকুঞ্চিত সুবীরের প্রশ্ন। প্রথম ডিলেই রঙের টেক্কা পেরে লিড দিচ্ছেন তো, তাই বলছি। মানে? আগাথা ক্রিস্টি পড়ছিলাম কি না। গোয়েন্দা গল্পে দেখেছি ডিটেকটিভরা সহজে আত্মপরিচয় দেয় না ওভাবে। সকলের পদ্ধতি এক নয়। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? এ বিনয়ও ডিটেকটিভ সুলভ নয়। নিশ্চয়ই করতে পারেন, করুন, আমি প্রস্তুত। আপনি তো এখানে এসেছেন 1 তারিখ রাত 9:15টায়। কোথা থেকে এলেন? দার্জিলিং থেকে। দার্জিলিংয়ে কবে এসেছিলেন? ওই 1 তারিখ বেলা 12টায়, একটা শেয়ারের ট্যাক্সিতে চেপে। ওই ট্যাক্সিতে একজন পুলিশ অফিসার আর একজন ভদ্রমহিলাও এসেছিলেন? না, কোনো পুলিশ অফিসার বা মহিলা ছিলেন না আমার সঙ্গে। কোন হোটেলে উঠেছিলেন আপনি? হোটেল কুন্ডুজ। স্বনামে উঠেছিলাম। হোটেল রেজিস্টার হাতে দেখতে পারেন সত্য কিনা, কিন্তু এমনও তো হতে পারে স্বনামে হোটেল কুন্ডুজে ঘর বুক করে আপনি বেনামে অন্য কোনো হোটেলে উঠেছিলেন। আলী হেসে ফেলে, বলে, যেমন ধরা যাক মোহাম্মদ ইব্রাহিম এই ছদ্মনামে হোটেল কাঞ্চনজঙ্ঘায়। কেন নয়? নয় এই জন্য যে সেক্ষেত্রে অজয়বাবু এবং ব্যারিস্টার বাসু আমাকে তৎক্ষণাৎ চিনে ফেলতেন। ওরা দুজনেই ছিলেন ওই কাঞ্চনজঙ্ঘায়। আপনি ভুলে যাচ্ছেন, মোহাম্মদ ইব্রাহিম হোটেলে ছিল মাত্র কয়েক মিনিট। চেক ইন করেই সে বেরিয়ে যায়। ফিরে আসে রাত 7টায় এবং 1 ঘন্টার মধ্যেই চেক আউট করে বেরিয়ে যায়।
রাত 8টায় দার্জিলিং থেকে রওনা হলে রাত 9টার মধ্যে তার পক্ষে রিপোসে এসে পৌঁছানো সম্ভব। আলী পাইপ ধরালো, বললে, তাই তো হিসাবে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে আপনি একটি মাত্র কাজ করতে পারেন। কাঞ্চনজঙ্ঘা হোটেলের রুম সার্ভিসের বেয়ারা বীর বাহাদুরকে এখানে নিয়ে আসুন। সে শনাক্ত করে যাক ইব্রাহিম বা মিসেস ডিক্রুজা এখানে আছেন কিনা। সুবীর বলে, বীর বাহাদুর? ওর নাম আপনি জানলেন কেমন করে? এখানেই কারো কাছে শুনেছি বোধহয়। হোটেল রিপোসে তো দিবারাত্র এই গল্পই হচ্ছে। আসুন। একটি সিগারেট সে বাড়িয়ে ধরে সুবীরের দিকে। পাইপখোর তাহলে সৌজন্যের খাতিরেও সিগারেট রাখে। মোট কথা, আলী সাহেব বিন্দুমাত্র নার্ভাস হন না। 11:30টায় সুবীর এসে হানা দিল ডক্টর সেনের ঘরে। সেখানেও বিশেষ কিছু সুবিধা হলো না, কিন্তু একটা খটকা লাগলো সুবীরের। ডক্টর সেনকে অফার করা সিগারেটের প্যাকেট থেকে মিসেস সেন অম্লান বদনে একটি সিগারেট নিয়ে ধরালেন। দিব্যি হুসহুস করে টানলেন এবং একবারও কাশলেন না। ডক্টর আর মিসেস সেন সুবীরকে অনেক পীড়াপিড়ি করলেন তাসের আড্ডায় যোগ দিতে, কিন্তু শেষ পর্যন্ত রাজি করাতে পারলেন না। মিসেস সেন এই হোটেলের ব্যবস্থাপনার ভূয়সী নিন্দা করলেন এবং কথা প্রসঙ্গে জানালেন ওর এক ভাই আছেন আমেরিকায়, এক ভাই পশ্চিম জার্মানিতে। উনি নাকি ডক্টর সেনকে পই পই করে বলছেন চাটিবাটি গুটিয়ে বিদেশে পাড়ি জমাতে, কিন্তু ঘর কোনো ডাক্তার সেন কিছুতেই রাজি হচ্ছেন না দেশ ছেড়ে যেতে। মোট কথা, সুবীর হালে পানি পেল না। ঠিক 12টার সময় সুবীর এসে হানা দিল বাসু সাহেবের ঘরে। এসো, আর কিছু ক্লু পাওয়া গেল? প্রশ্ন করলেন বাসু। কিছু না, আপনি আন্দাজ করতে পারছেন? পারছি। আন্দাজ নয়, অকাট্য প্রমাণ। ঘনিয়ে আসে সুবীর। বলেন কি স্যার? কে? কে নয় সুবীর, কারা? দুজনকেই, ইব্রাহিম অ্যান্ড মিসেস ডিক্রুজা। সুবীর অবাক হয়ে যায়। দরজাটা বন্ধ করে ঘনিয়ে আসে। বলে, নৃপেন্দা অবশ্য আপনার খুব প্রশংসা করছিলেন, কিন্তু আপনি যে দুজনকেই... কি ব্যাপার বলুন তো? বাসু সাহেব নিবন্ত পাইপে অগ্নি সংযোগ করতে করতে বলেন, আই এম সরি, এখনই কিছু বলতে পারছি না। আগে জাল গুটিয়ে আনি, সবটা একসঙ্গে ভাঙব। হতাশ হয় সুবীর। বলে, তাহলে মানে আমি এখন কি করব? তোমার অফিসিয়াল ইনভেস্টিগেশন চালিয়ে যাও। আজও সারাদিনে বর্ষণ ক্ষান্ত হল না। ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। কার্ট রোড দিয়ে গাড়ি যাতায়াত বন্ধ। টেলিফোন তো অনেক আগেই গেছে, এবার গেল ইলেকট্রিক। ব্যাটারি সেট রেডিও কারো কাছে নেই। রেডিওর শেষ সংবাদ যা পাওয়া গেল তাতে জানা গেছে যে সমগ্র উত্তরবঙ্গ একটা ঐতিহাসিক দুর্যোগের কবলে পড়েছে। মিলিটারিকে ডাকা হয়েছে উদ্ধারের কাজে। তিস্তা ব্রিজ নিশ্চিহ্ন। আরও অনেক ব্রিজ ভেঙে গেছে। মহানন্দা, তিস্তা ফুলে ফেপে ডুবিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা। সন্ধ্যার পর কালীপদ ঘরে ঘরে মোমবাতি দিয়ে গেল। মিটমিটে আলোয় বাড়িটাতে একটা ভুতুরে ভাব এসেছে। সুবীর রায়ের পরিচয় জানতে আর কারও বাকি নেই। সকলেই যেন কিছুটা সতর্ক, সন্দিগ্ধ। একঘেয়ে বৃষ্টির মতো রিপোজের জীবনযাত্রা বৈচিত্র্যহীন হয়ে পড়েছে একেবারে। বৈচিত্র্য দেখা দিল রাত ঠিক 8:33। তার 3 মিনিট আগের কথা। কাটায় কাটায় 8:30। ড্রয়িং রুমের ঘড়িটা ঠিক যখন ঢং করে সময়টা ঘোষণা করল, সুজাতা তখন ছিল রান্নাঘরে, একাই। রাতের রান্না করছিল সে একা। কালীপদ নিজের কাজে ব্যস্ত। কাঞ্চি বাড়ি চলে গেছে। আলী সাহেব নিজের ঘর মোমবাতির আলোয় আগাথা ক্রিস্টির মাউসট্র্যাপ গল্পের শেষ কটা পাতায় ডুবে আছেন। সুবীর ছিল তার নিজের ঘরের সংলগ্ন বাথরুমে। গিজারের জল এখনও কিছুটা গরম আছে। সে হট বাথ নেবার একটা চেষ্টা করছে। গরম জল আর পাওয়া যাবে না। ডক্টর আর মিসেস সেন জোড়া মোমবাতি জেলে ফিশ খেলছেন। মিসেস সেন সারাদিনে প্রায়
টাকা হেরে বসে আছেন। কৌশিক একটা ছাতি আর টর্চ নিয়ে উঠেছে ছাদে, মই বেয়ে জল নিকাশি গাটাটা সাফা করতে। গাছের পাতায় জল নিকাশি গাটাটা আটকে গেছে। বাসু সাহেব তার ঘরের সামনে উত্তরের বারান্দায় অন্ধকারে বসেছিলেন একটি ইজি চেয়ারে, শুনছিলেন গাছের পাতা থেকে টুপটুপ করে ঝরে পড়া বৃষ্টির শব্দ। ঠিক তখনই ঢং করে ড্রয়িং রুমের ঘড়িতে 8:30 বাজল। রানী দেবী ছিলেন নিজের ঘরে। হুইল চেয়ারটা তার ঘরের উত্তরের জানলার কাছে টেনে নিয়ে আপন মনে তিনি গান ধরলেন। এমন অকাল বর্ষণের সন্ধ্যায় তিনি কিন্তু কোনো বর্ষা সঙ্গীত ধরলেন না, কি জানি কেন। আপন খেয়ালে শুরু করলেন অতি পরিচিত একটা রবীন্দ্রসঙ্গীত, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতেম। ঘরে ঘরে বিচিত্র প্রতিক্রিয়া শুরু হলো। সুজাতা তার প্রেসার কুকারের মুখটা খুলে দিল, শো শো শব্দটা বন্ধ হলো। মিসেস সেন তাস ডিল করা বন্ধ করে প্রশ্ন করলেন, কে গাইছে বলো তো? বাসু সাহেব দেশলাইটা জ্বালবার উপক্রম করছিলেন, থমকে গেলেন তিনি। সুবীর বোধহয় গানটা শুনতে পায়নি, তার কলের শব্দ বন্ধ হল না। অরূপ পায়চারি করছিল একতলার দক্ষিণের বারান্দায়। চট করে সে ঢুকে গেল হল কামরায়। ডাইনিং হলে একটা মোমবাতি জ্বলছে, মাঝের পর্দাটা টানা, তাই ড্রয়িং রুমটা আলো আধারি। অরূপ কিছু ভ্রুক্ষেপ করল না। প্রায় হাতরাতে সে সরে এলো ড্রয়িং রুমের উত্তর দিকের দেওয়ালের কাছে, বসল গিয়ে পিয়ানোর টুলে। গান যখন অন্তরায় পৌঁছালো, পিয়ানোর মিঠে আওয়াজ যুক্ত হলো কণ্ঠসঙ্গীতের সঙ্গে। সমের মাথায় এবার থামলেন রানী দেবী। কান পেতে কি শুনলেন, বুঝে নিলেন পিয়ানো বাজছে। চুপ করে রইলেন পুরো একটি কলি। পিয়ানো বেজে গেল শুধু, তারপর যুক্ত হলো যন্ত্রসঙ্গীতের সঙ্গে কণ্ঠসঙ্গীত। রানী দেবী নিশ্চয়ই বুঝে উঠতে পারেননি কি এমন আচমকা সঙ্গত করতে বসেছি, কিন্তু এইটুকু বুঝে নিয়েছিলেন যে সঙ্গতকার একজন দক্ষ যন্ত্রশিল্পী। কোথায় যে হাত বাড়াই, মিছে ফিরি আমি কাহার পিছে, সব কিছু মোর হারিয়েছে, পাইনি তোমার দাম। কৌশিক সচকিত হয়ে ওঠে। সঙ্গীতের আকর্ষণে সে নেমে আসে মই বেয়ে, এসে নামে দোতলার বারান্দায়। সেখান থেকে সিঁড়ি দিয়ে নামবার সময় ওর নজরে পড়ল দক্ষিণের বারান্দার ওপারে কে যেন দাঁড়িয়ে আছে। দক্ষিণের বারান্দার ও প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠিক বোঝা গেল না, মনে হলো স্ত্রীলোক। কাবেরী হবে নিশ্চয়ই। ঠিক তার ঘরের সামনেই। কৌশিক একটু ইতস্তত করে, তারপর অন্ধকার সিঁড়ি বেয়ে সে নেমে যায় একতলায়। সঙ্গীতের আকর্ষণে সস্ত্রীক সেনও উঠে এসে দাঁড়িয়েছেন উত্তরের বারান্দায়। গান শেষ হল। সঙ্গীত মগ্না দ্বিতীয়বার শুরু করলেন স্থায়ীটা, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতেম। ড্রয়িং রুমে ঘড়িতে তখন ঠিক 8:33। হঠাৎ সমস্ত বাড়ি সচকিত করে একটা ফায়ারিংয়ের শব্দ হলো ড্রয়িং রুমে। তৎক্ষণাৎ কে যেন ফু দিয়ে নিভিয়ে দিল ডাইনিং হলের মোমবাতিটা। একটা চেয়ার উল্টে পড়ার শব্দ, ওই সঙ্গে ভেঙে পড়ল একটা ফুলদানি। 20 থেকে 30 সেকেন্ড বাড়িশুদ্ধ সবাই এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে, প্রায় একসঙ্গেই। অরুপ্রতন পড়ে আছে উবুর হয়ে, তার পাশেই একটা ভাঙা ফুলদানি আর কিছু ছড়ানো ছিটানো গ্ল্যাডিওলাই। ডক্টর সেন হুমড়ি খেয়ে পড়লেন। কৌশিক তার হাতের টর্চটা জ্বালল। ডক্টর সেন মুখ তুলে বললেন, থ্যাংক গড, গুলিটা কাঁধে লেগেছি, ফেটাল নয় বোধ হয়। এতক্ষণে সুবীর এসে পৌঁছালো তার বাথরুম থেকে। তার গায়ে একটা তোয়ালের তৈরি ড্রেসিং গাউন, আর চুল বেয়ে জল ঝরছে। বললে, পাশেই 2 নম্বর ঘর, ওখানেই ওকে নিয়ে যাওয়া যাক। ধরাধরি করে অচৈতন্য অরক্ষে ওরা নিয়ে গেল বাসু সাহেবের ঘরে। ডক্টর সেন একেবারে অন্য মানুষ, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। সুজাতাকে গরম জল আনতে বললেন,
আর সবাইকে বললেন, প্লিজ ক্লিয়ার আউট, ঘর ফাঁকা করে দিন। স্ত্রীকে বলেন, আমার ডাক্তারি ব্যাগটা নিয়ে এসো চট করে। মিসেস সেন ভ্রুকুঞ্চিত করে বলেন, কি দরকার বাপু ওসব খুন জখমের মধ্যে নাক গলাবার? তুমি চলে এসো। শাট আপ, গর্জন করে উঠলেন ডক্টর সেন। তারপর কৌশিকের দিকে ফিরে বলেন, আমার ব্যাগটা প্লিজ। হ্যাঁ, ডাক্তার সেন মুহূর্তে বদলে গেছেন। বারান্দার ও প্রান্তে ইজি চেয়ারে গিয়ে বসেছিলেন ফের বাসু সাহেব। সুবীর গটগট করে এগিয়ে আসে তার কাছে, কঠিন স্বরে বলেন, আপনি এর জন্য দায়ী। আমি? কেন? কি করে? কেন তখন সব কথা খুলে বললেন না? হয়তো এই দুর্ঘটনা রোখা যেত। বাসু সাহেব বেদনাহত দৃষ্টিতে শুধু তাকিয়ে রইলেন, জবাব দিলেন না। দুমদুম করে পা ফেলে সুবীর চলে গেল। আবার রানী দেবী হুইল চেয়ারটা নিয়ে এগিয়ে এলেন, সহানুভূতির সুরে বললেন, এ দুর্ঘটনা এড়ানো যেত, তাই নয়? হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন বাসু সাহেব। ইয়েস, ইটস মাই মিস্টেক। আমি ভেবেছিলাম আমি বুঝি ওর টার্গেট, তাই প্রস্তুত হয়েই বসেছিলাম। আমি বুঝতে পারিনি ও অরূপকে। পকেট থেকে একটা ছোট্ট কালো যন্ত্র বার করে দেখালেন স্ত্রীকে। রানীদেবী স্তম্ভিত হয়ে যান। আধ ঘন্টা পরে বাসু সাহেব এসে দাঁড়ালেন রোগীর শিয়রে। অরূপের কাঁধের উপর ব্যান্ডেজ বাঁধা। অরূপ তখনও অচৈতন্য। প্রশ্ন করলেন ডক্টর সেনকে, কি বুঝছেন? বুলেটটা স্ক্যাপুলার খাঁজে আটকে আছে, বার করে দেওয়া দরকার। হাসপাতালের অপারেশন থিয়েটার ছাড়া সম্ভব হবে? অসম্ভব। থাক, আপাতত বুলেটটা থাক, শকটা কাটিয়ে উঠুক, বেঁচে যাবেন। অন্তত মেডিকেল সায়েন্স এক্ষেত্রে যতটা করতে পারে তা আমি করব, নিশ্চিন্ত থাকুন। থ্যাঙ্কস। অন্ধকারের মধ্যে এগিয়ে এলো সুবীর, বললে, কিছু মনে করবে না ডক্টর সেন, আমি কয়েকটা খোলা কথা বলবো। অরূপবাবুকে কে গুলি করেছে তা আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যেই কেউ একজন করেছে। ইয়েস, এনিওয়ান। আপনি আমিও হতে পারি। সো হোয়াট? রুখে ওঠেন ডক্টর সেন। আপনি ওকে কি ওষুধ দিচ্ছেন, কি ইঞ্জেকশন দিচ্ছেন, সব একটা স্টেটমেন্টের আকারে লিখে যাবেন এবং মিসেস বাসুকে দেখিয়ে ওষুধ খাওয়াবেন, ইঞ্জেকশন দেবেন। মিসেস বাসুকে? কেন? উনি কি বোঝেন ডাক্তারির? সেই জন্য নয়, একমাত্র মিসেস বাসুই সন্দেহের অতীত। ডাক্তার সেন কিছু বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে বাসু সাহেব বলেন, ইয়েস ডক্টর সেন, টেক মাই লিগ্যাল অ্যাডভাইস। সুবীর যা বলছে তাই করুন। মেডিকেল সায়েন্সে যতখানি সম্ভব আপনি করুন, ক্রিমিনাল জুডিসপ্রুডেন্সে যতখানি সম্ভব আমাকে করতে দিন। শ্রাগ করলেন ডাক্তার সেন। অ্যাজ ইউ প্লিজ। পরদিন 4 অক্টোবর, শুক্রবার সকাল। সুবীরের ঘরে এসে হাজির হলো আলী। পর্দার বাইরে থেকে বললে, ভিতরে আসতে পারি? সুবীর একটু অবাক হলো, বললে, নিশ্চয়ই, আসুন মিস্টার আলী। কি ব্যাপার? আলী এসে বসল সামনের চেয়ারটায়, বললে, আপনাকে কয়েকটা কথা বলতে এলাম। বলুন। ঘনিয়ে আসে সুবীর। দেখুন মিস্টার রায়, আপনি কাল যখন আমাকে জিজ্ঞাসাবাদ করেন তখন আমি জোভিয়াল মুডে জবাব দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি আমি বিশ্বাস করিনি যে দার্জিলিংয়ের ঘটনায় রিপোজে রিপিটেড হতে যাচ্ছে। ভেবেছিলাম এসব আপনাদের আশারে কল্পনা, কিন্তু এখন আর সেটা ভাবা যাচ্ছে না। 2 নম্বর ঘটনা এখানে কাল রাতে ঘটে গেছে, ফলে এখন সিরিয়াসলি ব্যাপারটা আমাদের সঙ্গে আলোচনা করতে চাই। করুন। আমি কর্ণময়। প্রথম কথাতেই বলবো, আমি জানি আমি নিজে আপনার সন্দেহের তালিকায় আছি। আই নো ইট। শুধুমাত্র আমি নই, আপনি হয়তো ডক্টর সেন, এমনকি বৃদ্ধ অজয়বাবুকেও সন্দেহের তালিকায় রেখেছেন। বলে যান। আমার আশঙ্কা হচ্ছে আপনি এই কেসে ইনভেস্টিগেটিং অফিসার। সমস্ত সম্ভাবনা তলিয়ে দেখছেন না, ফলে আপনার সন্দেহের তালিকা থেকে একজন বাদ পড়ে যাচ্ছেন, যাকে ঠিকমতো বাজিয়ে দেখা আপনার উচিত। আপনারা কয়েকটি ভুল পূর্ব সিদ্ধান্ত করেছেন।
আরেকটু পরিষ্কার করে বলুন। আপনারা ধরে নিয়েছেন 1 অক্টোবর ইব্রাহিম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ারের ট্যাক্সি চেপে রমেন দারোগা আর মিস ডিক্রুজার সঙ্গে দার্জিলিংয়ে এসেছিলেন। এমনও তো হতে পারে যে রমেনবাবু আর মিস ডিক্রুজা নিউ জলপাইগুড়ি থেকে শেয়ারের ট্যাক্সিতে আসছিল আর ইব্রাহিম মাঝপথে ওই ট্যাক্সিতে ওঠে। ধরুন পাংখাবাড়ি, কার্শিয়াং, সোনাদা কিংবা এই ঘুম, এমনটা মনে করার হেতু। আপনাদের ধারণা যে এই ট্যাক্সিতে আসার সময়েই রমেনবাবু আর মিস ডিক্রুজার মধ্যে ঘনিষ্ঠতা হয়, সেটা এতদূর নিবিড় হয় যাতে হোটেলে পৌঁছেই রমেনবাবু ডুপ্লিকেট চাবিটা চেয়ে নেয় এবং ডিক্রুজাকে সেটা দিয়ে দেয়। এই ক্ষেত্রে সতই ধরে নিতে হয় ট্যাক্সিতে দুজন বেশ কিছুক্ষণ নিভৃত আলাপের সুযোগ পেয়েছিল। নিউ জলপাইগুড়ি থেকে একটা শেয়ারের ট্যাক্সিতে 2টি পুরুষ ও একটি মহিলা একসঙ্গে রওনা হলে এই ধরনের ঘনিষ্ঠতা কখনো গড়ে উঠতে পারে দুজনের মধ্যে। সো হোয়াট? তাতে একথায় প্রমাণিত হয় যে ইব্রাহিম 1 তারিখ সকালে ওই ট্রেনে কলকাতা থেকে আসেনি। সুবীর বলে, কিন্তু মুশকিল কি হচ্ছে জানেন মিস্টার আলী? আমাদের সন্দেহের তালিকায় যে কজন আছেন, যেমন ধরুন ডক্টর সেন, অজয়বাবু, এবং আপনার ইতস্তত করার কিছু নেই, আমরা একাডেমিক ডিসকাশন করছি। ফলে এবং মিস্টার আলী, আমি নিজেকে সন্দেহের তালিকা থেকে বাদ দেবার শুভেচ্ছা নিয়ে আপনার কাছে আসিনি। আমি শুধু বলতে চেয়েছি যে সমস্যাটারও একটা দিক আছে। আরও একজনকে সন্দেহের তালিকায় আপনাদের রাখা উচিত। আর একটু স্পেসিফিক্যালি বলবেন? বলবো। আমি এখানে এসে পৌঁছাই 1 তারিখ রাত 9:15। তখন এখানে মিসেস মিত্র একা ছিলেন। মিস্টার কৌশিক মিত্র ফিরে এলেন রাত 10টায় এবং এসেই তার স্ত্রীকে কৈফিয়ত দিলেন যে তিনি সমস্ত দিন ছিলেন কাঞ্চন ডিয়ারিতে। দার্জিলিংয়ে তিনি আদৌ যাননি সারাটা দিন। তাতে কি হলো? অথচ আমি নিশ্চিত জানি কৌশিকবাবু বেলা 11টার সময় ঘুম স্টেশনে একটা শেয়ারের ট্যাক্সিতে চেপে দার্জিলিংয়ে যান। সারাটা দিন দার্জিলিংয়ে কি করেছেন তা জানি না, কিন্তু এইটুকু জানি যে তিনি দুপুরে সাংগ্রিলা নামে একটি চাইনিজ হোটেলে লাঞ্চ করেন। একা নয়, তার সঙ্গে ছিলেন একটি সুন্দরী মহিলা। মহিলা কে তিনি? এই কাহিনীর মিসিং লিঙ্ক। বয়স 25-26, সুন্দরী, চমৎকার ফিগার, চুল ছোট, বব নয়, চেহারায় অবাঙালিত্বের ছাপ, কিন্তু চমৎকার বাংলা বলতে পারেন। মহিলাটি কে হতে পারেন তা মিসেস মিত্র আন্দাজ করতে পারছেন না। অথচ আমি স্বচক্ষে দেখেছি কৌশিকবাবু তাকে একটি সোনার কাঁটা উপহার দিচ্ছেন। আর যদি আমার চোখ ভুল না করে থাকে, মহিলাটির ভাইটাল স্ট্যাটিস্টিক্স ওই রকমই, 34, 28, 32। সুবীরের ভ্রুকুঞ্চিত হয়। তীক্ষ্ণ দৃষ্টিতে সে দেখতে থাকে আলীকে। তারপর বলে, আপনি কেমন করে জানলেন? আমি প্রত্যক্ষদর্শী। 3 টেবিল পিছনে আমি ওই রেস্তোরাঁতেই খাচ্ছিলাম একা। ফলে কৌশিকবাবু আমাকে নজর করেননি। আর তার সুন্দরী সঙ্গিনী থাকায় আমি বারবার ওদিকে তাকিয়ে দেখছিলাম। সুবীর বললে, একাডেমিক ডিসকাশনে যখন করছি তখন বলি, এমন তো হতে পারে যে আপনি আদ্যন্ত বানিয়ে বলছেন আমার দৃষ্টি বিভ্রান্ত করতে। কারেক্ট। সেটাও যেমন সম্ভব তেমনি এটাও সম্ভব যে আমি আদ্যন্ত সত্য কথা বলছি। আমি কোনোভাবেই আপনার তদন্তকে প্রভাবিত করতে চাই না। আমি শুধু কথা বলবো যে আমি তদন্তকারী অফিসার হলে এটার সত্যতা যাচাই করে দেখতাম। সত্য হলে কৌশিককে সন্দেহ করতাম, আর মিথ্যা হলে আলীকে আরও সন্দেহের চোখে দেখতাম। সুবীর বললে, থ্যাঙ্কস ফর দ্য টিপস। আরও আধ ঘন্টা পরের কথা। সুবীর এসে উপস্থিত হলো কৌশিকের ঘরে। বললে, কৌশিকবাবু, এতক্ষণ আপনাকে কিছু প্রশ্ন করা হয়নি, এখন আপনার স্টেটমেন্টটা নিতে চাই। কৌশিক কি একটা হিসেব লিখছিল। খাতাটা বন্ধ করে বললে, বলুন, ওই 1 তারিখ আপনি কোথায় ছিলেন সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত? কৌশিক চট করে জবাব দেয় না, প্রতি প্রশ্ন করে। কেন বলুন তো? আমি যদি বলি ওই দিন বেলা 11টা নাগাদ আপনি ঘুম স্টেশন থেকে একটা শেয়ারের ট্যাক্সি নিয়ে দার্জিলিং গিয়েছিলেন, সারাদিন দার্জিলিংয়েই ছিলেন,
এবং সন্ধ্যাবেলা ফিরে এসে মিসেস মিত্রকে মিথ্যা কথা বলেছিলেন। আপনি কি অস্বীকার করবেন? এবারও সরাসরি জবাব দেয় না কৌশিক। বলে, কে বলেছে আপনাকে? সুজাতা। কে আমাকে বলেছে সেটা বড় কথা নয়, আপনি আমার প্রশ্নের জবাবটা দেননি এখনো। কৌশিক তবু সহজ হতে পারে না। এক মুহূর্ত চুপ করে থেকে বলে, আপনার অভিযোগ সত্য। আপনি দুপুরে সাংরি-লাতে লাঞ্চ করেন। আপনার সঙ্গে একটি মহিলা আহার করেছিলেন, সুন্দরী, চমৎকার ফিগার, অবাঙালি, অথচ তিনি চমৎকার বাংলাও বলতে পারেন। ট্রু? রীতিমতো চমকে ওঠে কৌশিক। বলে, আপনি কি বলতে চান? আমি আমি রমেন দারোগাকে খুন করেছি? আমি কিছু বলতে চাই না কৌশিকবাবু, বলবেন তো আপনি। আমি যা বলছি তা সত্য? কৌশিক রুখে ওঠে, হ্যাঁ সত্য। সো হোয়াট? সেই মহিলাটিকে আমি বলবো না। আপনি আমার সঙ্গে সহযোগিতা করছেন না। বেশ তাই। তারপর সুবীর উঠে দাঁড়ায়, বলে, না, তারপর আর কিছু নেই, ধন্যবাদ। নিঃশব্দে উঠে চলে যায় সুবীর। কৌশিকও উঠে পড়ে। তার মনে হয় এর মূলে আছে সুজাতা, কিন্তু সুজাতা কেমন করে আন্দাজ করল সে কাঞ্চন ডেয়ারিতে যায়নি? কে ছিল দার্জিলিং? সুজাতা কেমন করে জানবে সে কোথায় কার সঙ্গে লাঞ্চ খেয়েছিল? পায়ে পায়ে ও চলে আসে কিচেন ব্লকে। ব্যাপারটার ফয়সালা হওয়া দরকার। কেমন করে সুজাতা জানতে পারল এ কথা? কিচেন ব্লকে পর্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়তে হলো ওকে। ঘরের ভিতর দুজনে নিম্নস্বরে কথা বলছে। একজন সুজাতা, দ্বিতীয় জনকে পুরুষ কণ্ঠ। ভদ্রলোক তখন বলছিলেন, আপনি আমাকে ভুল বুঝেছেন সুজাতা দেবী, আমি তেমন কোনো উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করিনি। তাহলে তাহলে আমাদের বিবাহিত জীবন নিয়ে আপনারা তো কৌতূহল কেন? কি আশ্চর্য, আপনি অফেন্ডেড হয়ে যাচ্ছেন কেন? আমি শুধু জানতে চাইছি, অ্যারেঞ্জড ম্যারেজ যখন হয়নি তখন কতদিন ধরে আপনি কৌশিকবাবুকে চেনেন? এতে অফেন্স নেবার কি আছে? অফেন্স নিচ্ছি প্রশ্নটার জন্য নয়, তার পিছনে যে ইঙ্গিতটা আছে সেটাই। হ্যাঁ, আপনি যা জানতে চাইছেন তা ঠিক। মিস্টার মিত্র একবার মার্ডার কেসে অ্যারেস্টেড হয়েছিলেন, ওই রমেনবাবুই তাকে গ্রেপ্তার করেন। খবরটা কোথা থেকে সংগ্রহ করেছেন জানি না, কিন্তু সংবাদটা অসমাপ্ত। ওই সঙ্গে এইটুকুও জেনে রাখুন, আমি ওই কেসে মার্ডার চার্জে অ্যারেস্টেড হয়েছিলাম। কিন্তু প্লিজ মিস্টার আলী, এসব আলোচনা আপনার সঙ্গে আমি করতে চাই না। আপনি এবার আসুন, আমাকে কাজ করতে দিন। আর কিছু মনে করবেন না, এই কিচেন ব্লকটা বোর্ডারদের জন্য নয়, এটা হোটেলের প্রাইভেট অংশ। আমার সঙ্গে কথা বলার প্রয়োজন হলে কাঞ্চিকে দিয়ে খবর পাঠাবেন দয়া করে। কৌশিক নিঃশব্দ চরণে ফিরে যায় নিজের ঘরে। আরও ৮-১০ ঘন্টা কেটে গেছে। তারপর সময় যেন থমকে আছে ওই অভিশপ্ত বাড়িটায়, যেখানে নতুন জীবনের সূত্রপাত করতে সদ্য বিবাহিত একটি দম্পতি আনন্দের আয়োজন করছিল। না, ভুল বললাম, সময় থমকে নেই, রুদ্ধ নিঃশ্বাসে সময় বয়ে চলেছে। ড্রয়িং রুমের পেন্ডুলামওয়ালা ঘড়িটায় তার শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়, আর শোনা যায় নিরবিচ্ছিন্ন ধারাপাতের শব্দে। বৃষ্টি এখনো পড়ছে, কখনো জোরে, কখনো ঝড়ো হাওয়ার খ্যাপানিতে, কখনো বা ইলশে গড়ির নৈশব্দে। বিরাম নেই, টেলিফোন যোগাযোগ নেই, ইলেকট্রিক কারেন্ট নেই। স্তব্ধ হয়েছে কার্ট রোড দিয়ে গাড়ির আনাগোনা। কোনো মানুষজনের সারা শব্দও নেই, এমনকি পাখিটা পর্যন্ত ডাকছে না। বিক্ষুব্ধ সমুদ্রের বেষ্টনীতে জাহাজডুবির কয়েকজন যাত্রী আশ্রয় নিয়েছেন জনমানব শূন্য একটা ছোট্ট দ্বীপে। ওরা মাত্র 10 জন। চারদিকেই উত্তাল তরঙ্গ, সমুদ্রের লবণাক্ত বেড়াজাল। পালাবার কোনো পথ নেই। ওদের মুক্তির একমাত্র উপায় হয়তো ছিল সংঘবদ্ধতায়, বিশ্বাসে, পারস্পরিক সৌহার্দ্যে। অথচ এমনই দুর্ভাগ্য ওদের, ওরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না।
ভদ্রতা বজায় রেখে একসঙ্গে হাসছে, কথা বলছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, অথচ প্রত্যেকেই প্রত্যেককে সন্দেহ করছে। ওরা জানে ওদের মধ্যে আত্মগোপন করে আছে একজন নৃশংস খুনি, জাত ক্রিমিনাল। ওদেরই মধ্যে একজনকে খুন করবার জন্য সে অবকাশ খুঁজছে। কে কাকে তা ওরা জানে না, কিন্তু ভুলতেও পারছে না সেই মারাত্মক ৩ নম্বরের জিজ্ঞাসা চিহ্নটিকে। কৌশিক ওর ঘরে চুপ করে বসেছিল। জানলা দিয়ে দৃষ্টি চলে গেছে ধারাস্নাত পাইন গাছগুলোর দিকে। সুজাতা ঘরেই আছে, কথাবার্তা হচ্ছে না ওদের। মন খুলে কেউ যেন কিছু বলতে পারছে না এ কদিন। এমনই হয়, প্রেমের ফুল যখন ফোটে তখন কুন্দর মতো সুন্দর হয়ে ফুটে, আর প্রেমের কাঁটা যখন ফোটে তখন সজারুর কাঁটার মতো সর্বাঙ্গ। সজারুর কাঁটা না সোনার কাঁটা। শেষে কি মনে করে সুজাতা এগিয়ে এলো পিছন থেকে, আলতো করে একখানা হাত রাখল কৌশিকের কাঁধে। কৌশিক ফিরে তাকালো না, সুজাতার হাতের উপর হাতটা রাখল। একটা কথা সত্যি করে বলবে? এবারও মুখ ঘোরালো না কৌশিক, একইভাবে বসে বলে, বলো, তুমি ১ তারিখ কাঞ্চন ডিয়ারি যাওনি? নয়, যাইনি। দার্জিলিংয়ে গিয়েছিলে? সেখানে সাংরি-লাতে দুপুরে লাঞ্চ করেছিলে? তোমার সঙ্গে একটি মেয়ে খেয়েছিল? সে কে? কৌশিক নিরাসক্তভাবে বললে, প্রমীলা ডালমিয়া, আমার সহপাঠী কিশোর ডালমিয়ার স্ত্রী। সাংরি-লাতে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল। সুজাতা এক মুহূর্ত কি ভেবে নেয়, তারপর ওর চুলের মধ্যে আঙ্গুল চালিয়ে বলে, তাহলে সেদিন কেন মিছে কথা বললে আমায়? কৌশিক ম্লান হাসে, এতক্ষণে ওর দিকে ফিরে বললে, একটা ব্যাপার তোমার কাছে গোপন করতে। কি ব্যাপার? তোমার জন্য একটা জিনিস কিনতে দার্জিলিং গিয়েছিলাম। জিনিস? কি জিনিস? অন্যমনস্কের মতো পকেট থেকে একটা গহনার কেস বার করে কৌশিক টেবিলের ওপর রাখে। সুজাতা সেটা খুলে দেখে না, বলে, হঠাৎ গহনা কেন? শূন্যের দিকে তাকিয়ে কৌশিক বলে, কাল তোমাকে উপহার দেব ভেবেছিলাম, কাল ৫ই অক্টোবর। উদাসীনের মতো সুজাতা বললে, ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। হঠাৎ পর্দার বাইরে থেকে কে যেন বললে, ভিতরে আসতে পারি? কৌশিক প্যাকেটটা আবার পকেটে ভরে নিয়ে বলে, আসুন। ঘরে ঢোকে সুবীর, একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলে, ব্যাড লাক, ঘুম অঞ্চলের সমস্ত টেলিফোন বিকল, দার্জিলিং থানার সঙ্গে যোগাযোগ করা গেল না। তাহলে? না, একটা ব্যবস্থা হয়েছে। ঘুম আউটপোস্ট থেকে একজন বিশেষ সংবাদবহ পাকদণ্ডী পথে আমার চিঠি নিয়ে এই বৃষ্টি মাথায় করেই দার্জিলিং চলে গেছে। আজ রাত্রের মধ্যেই সার্চ ওয়ারেন্ট নিয়ে ওসি মিস্টার ঘোষাল হয়তো নিজেই এসে পড়বেন। সুজাতা প্রশ্ন করে, আপনি কি কিছুই আন্দাজ করতে পারছেন না? একটা সিগারেট ধরাতে ধরাতে সুবীর বলে, এখনও ডেফিনিট হতে পারেনি। ইব্রাহিম যদি সহদেব স্বয়ং হয় তবে মিস্টার আলী অথবা ডক্টর সেনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। আর ইব্রাহিম ডিক্রুজা যদি পার্টনার ইন ক্রাইম হয় তাহলে ডক্টর অ্যান্ড মিসেস সেন অথবা আলী কাবেরী গ্রুপকে সন্দেহ করতে হয়। অজয়বাবু একটু রকচটা প্রকৃতির, কিন্তু তাকে সন্দেহ করার কোনো কারণ দেখছি না। আচ্ছা, ভালো কথা, বাসু সাহেব আমাকে বলেছেন যে তিনি ইব্রাহিম আর ডিক্রুজাকে নিশ্চিতভাবে স্পট করেছেন। আপনাদের কিছু বলেছেন তিনি? সুজাতা বলে, বাসু সাহেব কখন কি ভাবছেন বোঝা মুশকিল, কিন্তু উনি আমার সাহায্যে একটা ছোট তদন্ত করিয়েছিলেন। কি তদন্ত? কাবেরী দেবীর ঘরের অ্যাস্ট্রয়েটা আমাকে দিয়ে আনিয়ে উনি কি যেন পরীক্ষা করেন। হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ে সুবীর, একটানে পর্দাটা সরিয়ে দেয়। দেখা গেল পর্দার ওপাশে ডক্টর সেন দাঁড়িয়েছিলেন। থতমত খেয়ে ডক্টর সেন বলেন, আজ 3rd কাপ চা পাওয়া যাবে না মিসেস মিত্র? ভ্রুকুঞ্চিত করে সুজাতা বললে, চায়ের সন্ধানে এখানে?
না, মানে ওই রান্নাঘরে আপনাকে দেখতে না পেয়ে। আসুন। সুজাতা ডক্টর সেনকে নিয়ে নিচে নেমে গেল। ওসি দার্জিলিংয়ের উপস্থিতি অপরিহার্য হয়ে পড়েছিল অন্য একটি কারণে। কাল রাত্রেই সুবীর জানতে চেয়েছিল কার কার কাছে আগ্নেয়াস্ত্র আছে। বাসু সাহেব তৎক্ষণাৎ স্বীকার করেছিলেন তার কাছে আছে। সুবীর প্রশ্ন করে, অরপ্রতন যখন গুলিবিদ্ধ হয় তখন রিভলভারটা কোথায় ছিল? আমার ডান হাতে। আমি রিভলভারটা হাতে নিয়ে বসেছিলাম ওই ইজি চেয়ারে, পশ্চিম মুখ। ব্রু কুঞ্চিত হয়েছিল সুবীরের। বলেছিল, কেন? রিভলভার হাতে বসেছিলেন কেন? একটা প্রিমনিশন হয়েছিল আবার। মনে হচ্ছিল এখনই এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটবে। আমি সহদেবের প্রতীক্ষা করছিলাম। বাসু একে একে সকলের দিকে তাকিয়ে দেখেন আলী, অজয়, ডাক্তার সেন, কৌশিক সকলেই পাথরের মূর্তি। সুবীর বললে, আপনার রিভলভারটা দেখি। অম্লান বদনে বাসু সাহেব হস্তান্তরিত করলেন আগ্নেয়াস্ত্রটা। বললেন, ওটা লোডেড। সুবীর সেটা শুকে দেখল। চেম্বারটা খুলে কি যেন দেখল। যন্ত্রটার নম্বর নোটবুকে টুকে নিয়ে ফেরত দিল সেটা। তারপর এদিকে ফিরে বললে, আর কার কাছে আছে রিভলভার? কেউ জবাব দেয়নি। এই ক্ষেত্রে বাধ্য হয়ে প্রত্যেকের মালপত্র আমাকে সার্চ করতে হবে। প্রতিবাদ করেছিলেন অজয় চট্টোপাধ্যায়। বলেছিলেন, আগে থানা থেকে সার্চ ওয়ারেন্ট করিয়ে আনুন, তারপর আমার বাক্স ঘাটবেন, তার আগে নয়। কেন? আমি তো প্রত্যেকের বাক্সই সার্চ করতে চাইছি, আর কেউ তো তাতে আপত্তি করছেন না। আপনি একাই বা কেন? করছি, আমারও আপত্তি আছে, বলেছিল আলী। বাসু সাহেব বলেছিলেন, সার্চ ওয়ারেন্ট ছাড়া তুমি হোটেল তল্লাশি করতে পারো না। গুম মেরে গিয়েছিল সুবীর। আলী হেসে বলেছিল, অর্থাৎ অবজেকশন সাস্টেইনড। তাই সকালে উঠেই সুবীর চলে গিয়েছিল ঘুম আউটপোস্টে। সেখানে গিয়ে জানতে পারে ঘুম অঞ্চলের সমস্ত টেলিফোন বিকল। বাধ্য হয়ে সে নাকি দার্জিলিংয়ে স্পেশাল মেসেঞ্জার পাঠিয়েছে। রাত্রের মধ্যেই ওসি দার্জিলিংয়ে এসে যাবেন। সার্চ ওয়ারেন্ট আসবে। আর হয়তো আসবে কাঞ্চনজঙ্ঘা হোটেলের রুম সার্ভিসের বেয়ারা বীর বাহাদুর, যে রিপোজের আবাসিকদের দর্শন মাত্র বলে দিতে পারে মোহাম্মদ ইব্রাহিম অথবা ডিক্রুজা এখানে আছে কিনা। সন্ধ্যাবেলায় সুবীর রায়ের আহ্বানে সকলে সমবেত হলেন ড্রয়িং রুমে। সুবীর নাকি সকলকে সম্বোধন করে কিছু জানতে চায়। সবাই এসে গুটি গুটি বসেছে ড্রয়িং রুমে। দিনের আলো নিভে গেছে। গোটা ৩-৪ মোমবাতি জ্বলছে ঘরের এ প্রান্তে ও প্রান্তে। এলোমেলো হাওয়ায় মোমবাতির শিখা কাঁপছে। সেই সঙ্গে কাঁপছে আতঙ্কতাড়িত আবাসিকদের অতিকায় ছায়া মিছিল। গলাটা সাফা করে নিয়ে সুবীর বললে, অপ্রিয় সত্যটা অস্বীকার করে লাভ নেই। আমাদের মধ্যেই একজন আছেন যিনি মিস্টার মহাপাত্রের দুর্ঘটনার জন্য দায়ী। রমেনবাবুর মৃত্যুর সঙ্গে যারা, তাকে যুক্ত করা যায় কিনা সে কথা ঠিক এখনই বলা যাচ্ছে না, কিন্তু অরূপ মহাপাত্রকে যে লোকটা পিছন থেকে গুলিবিদ্ধ করে সে এখন বসে আছে এই ঘরেই। আমাদের মধ্যে আত্মগোপন করি। এই যুক্তিতে আপত্তি আছে কারো? কেউ কোনো জবাব দেয় না। সুবীর পুনরায় বলে, আপনারা এই যুক্তি মেনে নিলেন। এবার আরও স্পেসিফিক্যালি বলি, আমরা 10-12 জন আছি। তার মধ্যে মিসেস বাসুকে আমরা বাদ দিতে পারি, কারণ তার অ্যালিবাই অকাট্য। তিনি নিজের ঘরে বসে গান গাইছিলেন। সেই গান আমরা সবাই শুনেছি, গুলির শব্দের পূর্ব মুহূর্ত পর্যন্ত। দ্বিতীয়ত, ওয়েল, আর যুক্তির প্রয়োজন নেই। মিসেস বাসু অনারেবলি অ্যাকুইটেড। অ্যাগ্রিড। এবারও কেউ কোনো সাড়া দিল না। তাহলে বাকি রইলাম আমরা 9 জন। আসুন, এবার আমরা বিচার করে দেখি এই 9 জন ঘটনার মুহূর্তে কে কোথায় ছিলেন, কারো কোনো অ্যালিবাই আছে কিনা। একে একে আপনারা বলুন। 9 জন বলতে প্রশ্ন করেন অজয়বাবু। মিস্টার কৌশিক মিত্র, মিসেস মিত্র, ডক্টর অ্যান্ড মিসেস সেন, মিস্টার অজয় চ্যাটার্জি, কাবেরী দেবী, মিস্টার আলী, মিস্টার বাসু এবং কালীপদ। অ্যান্ড হোয়াই নট মিস্টার সুবীর রয়? প্রশ্নটা অজয় চাটুর্যের। আলী উৎফুল্ল হয়ে বলে,
পার্টিনেন্ট কোশ্চেন। হিন্দু দর্শনে দশমস্তমসি বলে একটা কথা আছে না? সুবীর হেসে বলে, আছে। বেশ, আমরা 10 জন। আমি বা বাদ যাই কেন অঙ্কের হিসাব থেকে? তাহলে আমি আগে কৈফিয়তটা দিই। আমি ছিলাম বাথরুমে, হট বাথ নিচ্ছিলাম। গান আমি শুনতে পাইনি, তবে গুলির শব্দটা শুনেছি। জামাকাপড় পরে বের হয়ে আসতে আমার মিনিট 2 দেরি হয়েছিল। আমি বোধহয় সবার শেষে ড্রয়িং রুমে এসে পৌঁছাই। এবার আপনারা সবাই বলুন। কৌশিকবাবু, আমি ছিলাম ছাদে। গান শুরু হতেই শুনতে পেয়েছিলাম। আমি তখন নেমে আসি। ছাদে? ছাদ তো ঢালু ছাদ। সুবীর প্রশ্ন করে। না, ঠিক ছাদে নয়। মই বেয়ে উঠে আমি রেইন ওয়াটার পাইপটা বন্ধ হয়ে গেছে কিনা দেখছিলাম। দোতলায় নেমে এসে দেখি দক্ষিণ বারান্দার ও প্রান্তে একজন মহিলা অন্ধকারে দাঁড়িয়ে আছেন। জানি না তিনি কাবেরী দেবী অথবা মিসেস সেন। সুজাতা নয়, কারণ আমি তাকে মিট করি একতলায়, কিচেন ব্লকের সামনে। ওর বক্তব্যের সূত্র ধরে কাবেরী বলে ওঠে, ওখানে আমি দাঁড়িয়েছিলাম, গান শুনছিলাম। আমি কৌশিকবাবুকে নেমে আসতে দেখেছিলাম। কৌশিকবাবুই কিনা হলপ করে বলতে পারবো না, কারণ আলো ছিল খুব কম। একজন পুরুষ মানুষকে বর্ষাতি গায়ে এবং টর্চ হাতে দেখেছিলাম মাত্র। ডক্টর সেন বলেন, অর্থাৎ আপনারা দুজন দুজনের অ্যালিবাই, কেমন? আলী বলে ওঠেন, ব্যারিস্টার সাহেব কি বলেন? ওরা তো কেউ কাউকে চিনতে পারেননি। ইনি দেখেন নারী মূর্তি, উনি দেখেছেন পুরুষ মূর্তি। তাতে কী প্রমাণ হয়? বাধা দিয়ে সুবীর বলে, সে বিশ্লেষণ থাক। আপনি তখন কোথায় ছিলেন? নিজের ঘরে একটা ডিটেকটিভ গল্প পড়ছিলাম, আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ। অর্থাৎ আপনার কোনো অ্যালিবাই নেই? আগাথা ক্রিস্টি আমার অ্যালিবাই। অজয় চট্টোপাধ্যায় চটে উঠে বলেন, এই কি আপনার রসিকতা করবার সময়? কেন নয়? আমরা তো এসেছি বেড়াতে, ফুর্তি করতে, পাহাড় দেখতে, তাই নয়? সুবীর অজয়বাবুকে প্রশ্ন করে, আপনি কোথায় ছিলেন? কে? আমি? সচকিত হয়ে ওঠেন অজয় চাটুর্যে। তারপর সামলে নিয়ে বলেন, আমি আহ্নিক করছিলাম। আহ্নিক মানে? প্রশ্ন করে সুবীর রায়। আবার চটে ওঠেন অজয়বাবু, আপনি হিন্দুর ছেলে, তাই আহ্নিক বোঝেন না। আলী সাহেবকে জিজ্ঞাসা করবেন, উনি বুঝিয়ে দেবেন সন্ধানিক বলতে কি বোঝায়। সুবীর এ বক্রোক্তি গলাধকরণ করে ডাক্তার সেনকে বলে, আপনি কি বলেন? ওই সান্ধানিক বিষয়ে জানতে চান ডক্টর সেন? ধমক দিয়ে ওঠে সুবীর, আগে না। আপনারা দুজন তখন কোথায় ছিলেন? তাস খেলছিলাম, উনি আর আমি। আমরা দুজন দুজনের অ্যালিবাই। আলী হেসে ওঠে, অবজেকশন ইওর অনার। স্বামী স্ত্রী দুজনেই সাসপেক্টেড। এক্ষেত্রে কি ওরা পরস্পরের অ্যালিবাই হতে পারেন? মিসেস সেন চিৎকার করে ওঠেন, সাসপেক্টেড মানে? হাউ ডেয়ার ইউ! সুবীর তাকে থামিয়ে দিয়ে বলে, ব্যারিস্টার সাহেব কাউকে কিছু প্রশ্ন করবেন? বাসু সাহেব বলেন, হ্যাঁ করব, তোমাকেই করব। আজ রাত্রে কি নৃপেন এখানে এসে পৌঁছতে পারবে? তাই তো আশা করছি। কাঞ্চনজঙ্ঘা হোটেলের বেহারা বীর বাহাদুরও কি আসবে? হ্যাঁ আসবে। আমাদের মধ্যে ইব্রাহিম অথবা মিস ডিক্রুজা আছে কিনা সেটা আজ রাত্রেই জানা যাবে। বলেই সুবীর একে একে সকলের দিকে তাকায়। এ ঘোষণায় শ্রোতাবৃন্দের কারো মুখে কি অভিব্যক্তি হচ্ছে তা জেনে নিতে চায়। তারপর সে আবার বলে, আপনাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। এবার আমার একটি প্রস্তাব আছে। আমি একটা পরীক্ষা করতে চাই। আশা করি সকলের সহযোগিতা পাব। কি জাতের পরীক্ষা জানতে চান অজয়বাবু? জবাবে সুবীর বলে, একটা কথা তো মানবেন যে আমাদের মধ্যে অন্তত একজন মিথ্যা কথা বলেছেন। ঘটনার মুহূর্তে তিনি বাস্তবে ছিলেন অরূপবাবুর পিছনে। তিনি কে তা আমরা জানি না, কিন্তু জানতে চাই। তাই আমার প্রস্তাব, আজ রাত ঠিক 8:30টায় আমরা প্রত্যেকে গতকালকার পজিশনে ফিরে যাব। ড্রয়িং রুমের ঘড়িতে 8:30টার শব্দ হতেই রানী দেবী তার ঘরে বসে ওই গানটাই গাইবেন। আমরা এইমাত্র আমাদের জবানবন্দিতে যে কথা বলেছি ঠিক তাই করে যাব 8:33 পর্যন্ত। ঠিক 8:33-এ আমি ড্রয়িং রুমে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করব।
আপনারা গতকালের মতো সবাই ছুটে আসবেন ড্রয়িং রুমে। অজয়বাবু বলেন, তাতে কোন চতুর্বর্গলাভ হবে? যারা সত্য কথা বলেছে তারা গতকালকার আচরণ অনুযায়ী আজকেও কাজ করে যেতে পারবে, কিন্তু যে মিথ্যা কথা বলেছে তার ব্যাপারটা গুলিয়ে যাবেই। সে এমন একটা কিছু করে বসবে যাতে সে ধরা পড়ে যাবে। এটা ক্রাইম ডিটেকশনের একটা সাম্প্রতিক পদ্ধতি। অনেক সময় এতে সুফল পাওয়া গেছে, নাকি বলেন বাসু সাহেব? বাসু সাহেব বলেন, হতে পারে। আমি ব্যাকডেটেড। আমি এ পদ্ধতির কথা শুনিনি। আলী বলে ওঠে, আমি শুনেছি মিস্টার রায়, আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপে ঠিক ওই ধরনের একটা পরীক্ষার কথা আছে। অজয়বাবু বলেন, দূরমশাই, তাই কি হয় নাকি? কাল যদি আমি গুলি করে থাকি তাহলে আজ কি আর সারা বাড়ি দাবাদাবি করে বেড়াবো? আজ তো গ্যাটসে নিজের ঘরে বসে সীতারাম জপ করব। সুবীর বলে, তাই করবেন, তাহলে তো আপনার আপত্তি নেই। কাবেরী বলে, তবু একটা তফাৎ হবে কিন্তু মিস্টার রায়, আজ আর গানের সঙ্গে পিয়ানো বাজবে না। বাজবে, সুবীর ওকে আশ্বস্ত করে। বাজবে? কেমন করে? কে বাজাবে আজ? আমি বাজাবো। আমার ঘরে জলের কলটা খোলা থাকবে, কিন্তু আমি বাথরুমে থাকব না। আমি আজ অভিনয় করব অরূপ রতনের চরিত্রটা, অর্থাৎ গান অন্তরায় পৌঁছালে আমি পিয়ানো বাজাতে শুরু করব। আপনি রানী দেবী গতকালকের মতোই এক লাইন আমাকে সোলো বাজাতে দেবেন, তারপর মিউজিকে যোগ দেবেন, কেমন? আলী বললে, আপনি পিয়ানো বাজাতে জানেন? জানি। অত ভালো? রাত 8:30টায় এর প্রশ্নের জবাব পাবেন। আলী বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে, বুঝেছি, মহাভারতে আছে আত্মশ্লাঘা আত্মহত্যার নামান্তর। মিসেস সেন বলেন, আপনি কথায় কথায় মহাভারত পারেন কেন বলুন তো? মহাভারত আর রামায়ণ হচ্ছে আমার প্রিয় গ্রন্থ, আর বিভীষণ হচ্ছে আমার হিরো। মন্দোদরী বিভীষণকে নিকা করেছিল কিনা ঠিক জানি না, সুজাতা দেবী বলতে পারবেন। আলোচনা প্রসঙ্গান্তরে যাচ্ছে দেখে সুবীর বলে, থ্যাংক ইউ অল, রাত 8টা হয়েছে, এবার আমরা সবাই প্রস্তুত হই। ডক্টর সেন বলেন, একটা কথা, 8:33-এ ব্ল্যাঙ্ক ফায়ার শুনে আমরা সবাই ছুটে আসব। তারপর? সুবীর জবাবে বলে, তারপরেও আপনারা কালকের আচরণ করে যাবেন। আপনারা এসে দেখবেন আমি ঠিক ওইখানে উবুর হয়ে পড়ে আছি, অর্থাৎ আমি যেন অরূপ বাবু। আপনি ডক্টর সেন আমাকে পরীক্ষা করে বলবেন, থ্যাংক গড গুলিটা কাঁধে লেগেছে, ফ্যাটাল নয়। ডক্টর সেন গম্ভীর হয়ে ঘাড় নাড়লেন। কিন্তু একটা কথা, সতর্ক করে দেয় সুবীর, কোনো কারণেই আজ ওই 3 মিনিটের জন্য আপনারা অন্য রকম আচরণ করবেন না। ঠিক কাল যা করেছেন তাই করবেন। অন্যরকম আচরণ করতে বাধ্য হবে অবশ্য ক্রিমিনাল নিজেই। মিসেস সেন হঠাৎ হাততালি দিয়ে ওঠেন। গ্র্যান্ড আইডিয়া, খেলাটা জমবে, ঠিক পার্টিতে যেমন হয়। সবাই মুখ চাওয়াচাই করে। রাত 8:25। বাসু সাহেব রিভলভারটা নিয়ে উত্তরের বারান্দায় চলে গেলেন। বসলেন গিয়ে ইজি চেয়ারে। অরূপ অঘরে ঘুমোচ্ছে। রানী দেবী তার হুইল চেয়ারে বসে আছেন, জানলার দিকে মুখ করে। উৎকর্ণ হয়ে আছেন, কখন ঢং করে বেজে উঠবে হলঘরের দেওয়াল ঘড়িটা। কৌশিক টর্চ নিয়ে মই বেয়ে ছাদে উঠে গেল। আলী সাহেব পড়া বইয়ের শেষ কটা পাতা আবার পড়তে বসেছেন। কাবেরী উৎকর্ণ হয়ে বসে আছে তার বিছানায়। কখন শুরু হয় গান। সুজাতা রান্নাঘরে। ডক্টর সেন বললেন, কাল ঠিক 8:30টার সময় তুমি ডিল করছিলে, তাসটা ধরো। অজয় চাটুর্যে আন্নিকে বসেছেন, অন্তত আজকের রাতে। 8:28। সুবীর রায়ের বাথরুমে জলের কল পড়তে শুরু করল। 2 নম্বর ঘর। রানী দেবী নিজের মণিবন্ধে ঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন 8:29। খুট করে শব্দ হলো পিছনে। রানী হুইল চেয়ারটা ঘুরিয়ে অবাক হয়ে গেলেন। ওর থেকে হাত 3 দূরে দাঁড়িয়ে আছে সুবীর রায়। কি ব্যাপার? আপনি? আপনাকে আর গান গাইতে হবে না মিসেস বাসু। হবে না? সে কি, বাড়িশুদ্ধ সবাই যে আমার গান শুনতে। আপনার গান নয়, ওরা উদ্গ্রীব হয়ে আছেন সত্যিকারের রানী দেবীর গান শুনতে। মানে? মানে এই সমস্যার সমাধান হয়ে গেছে।
সহদেব হই কে তা জানা গেছে। আপনি জানেন? জানি, আপনিও এখনই জানবেন। দোতলায় 7 নম্বর ঘর। কাবেরী বসেছিল খাটে। শুনল শুরু হয়ে গেল, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতেম। এক লাইন গান হতেই ঢং করে 8:30 বাজল। রানীদেবী কয়েক সেকেন্ড আগেই শুরু করেছেন তাহলে। শুরু হতেই বেজে উঠল পিয়ানো। কালকের মতোই রানীদেবী চুপ করে গেলেন। এক লাইন শুধু পিয়ানো বেজে গেল। তারপর শুরু হলো যৌথ সঙ্গীত, কণ্ঠসঙ্গীত আর যন্ত্রসঙ্গীত। কাবেরী খাট থেকে নামল, ঘর ছেড়ে বেরিয়ে এলো বারান্দায়। ঠিক কালকের মতো রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। গান তখন পৌঁছেছে সঞ্চারিতে। এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে, ভুবন ভরে গেছে যেন পাইনে জীবন ভরে। হঠাৎ সচকিত হয়ে কাবেরী লক্ষ্য করে বিদ্যুৎ গতিতে মই বেয়ে নেমে আসছে কৌশিক। দ্বিতলে সে মুহূর্তের জন্য দাঁড়াল না, কালকের মতো যেন তাকে পিছন থেকে তাড়া করেছে উদ্যত পিস্তল এক খুনি আসামি। প্রাণপণে সে ছুটে নেমে গেল একতলায়। কি ব্যাপার, কৌশিক তো নিয়ম মানছে না। গতকালকার আচরণের পুনরাভিনয় তো সে করল না। চকিতে কাবেরীর মনে হলো, তবে কি কৌশিকের দোষ নেই। বেচারি নির্দেশ মতো মই বেয়ে ছাদে উঠে গিয়েছিল ঠিকই, কিন্তু গান শুরু হতেই ওর কেমন যেন সব গুলিয়ে গেল। ওর মনে হলো ইব্রাহিমের পরিত্যক্ত সেই 1, 2, 3 লেখা কাগজখানার কথা। ওর মনে হলো আততায়ী কাল যে সুযোগ পেয়েছিল, ঠিক সেই সুযোগ ওরা যৌথভাবে তাকে পাইয়ে দিচ্ছে। হুবহু এক পরিবেশ। খুনিটা কি এই সুযোগ নেবে না? যদি নেয়, কে তার 3 নম্বর টার্গেট? ভেসে আসছে অস্ফুট সঙ্গীত। কোথায় যে হাত বাড়াই মিছে ফিরি আমি কাহার পিছে, মোর সব কিছু বিকিয়েছে পায়নি তার দাম। কৌশিকের মনে হলো এই মুহূর্তেই বুঝি তার সব কিছু বিকিয়ে যেতে বসেছে। হয়তো এতক্ষণে খনিটা কিচেন ব্লকে ঢুকে। সব কিছু ভুল হয়ে গেল কৌশিকের। সে বিদ্যুৎ বেগে নেমে এলো একতলায়। আবার ওই 2 নম্বর ঘর। রানীদেবী আর সুবীর রায় মুখোমুখি। রানী রীতিমতো আতঙ্ক তাড়িত। বলছে, এইসব কি বলছেন আপনি? আমি আমি কি দোষ করলাম? নেপথ্যে তখন শোনা যাচ্ছে গান এবং যন্ত্রসঙ্গীত। সুবীর বললে, দোষ করেছেন ব্যারিস্টার PK বাসু, প্রায়শ্চিত্ত করবেন তার স্ত্রী, আপনি। পকেট থেকে একটা রিভলভার বার করল সুবীর। রানী আর্তনাদ করতে গেলেন, স্বর ফুটল না তার কণ্ঠে। কিচেন ব্লকটা অন্ধকার। মোমবাতি নিভে গেছে ঝড়ো হাওয়ায়। কৌশিক টর্চ জেলে চারিদিকে দেখল। সুজাতা কোথাও নেই। অস্ফুটে একবার ডাকল, সুজাতা। কেউ সাড়া দিল না। কৌশিক ঘুরে দাঁড়ায়, ছুটে বেরিয়ে আসে দক্ষিণের বারান্দায়। পর্দা সরিয়ে ঢুকে পড়ে ডাইনিং রুমে। সেখানেও কেউ নেই। কিন্তু ও কি? পিয়ানোর টুলে তো সুবীর রায় বসে নেই। অথচ কি আশ্চর্য, গান হচ্ছে, পিয়ানো বাজছে, যন্ত্রসঙ্গীত আর কণ্ঠসঙ্গীত যৌথভাবে ফিরে এসেছে স্থায়ীতে। যদি জানতেম আমার কিসের ব্যথা। হঠাৎ কে যেন স্পর্শ করল ওর বাহুমূল। চমকে উঠল কৌশিক। দেখে সুজাতা। ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে সুজাতা ওর বাহুমূল ধরে আকর্ষণ করছে। কৌশিক ওকে অনুসরণ করে এগিয়ে আসে। 4 নম্বর ঘরের পর্দা সরিয়ে সুজাতা প্রবেশ করল সুবীর রায়ের ঘরে। কৌশিক তার পিছন পিছন। ঘর নিরন্ধ্র অন্ধকার, কিন্তু সেই ঘরই হচ্ছে সঙ্গীতের উৎস। টর্চ জ্বালল সুজাতা। টেবিলের ওপর একটা ব্যাটারি সেট টেপ রেকর্ডার চক্রাবর্তনের পথে গাইছে, তোমায় জানাতেম। কে যে আমায় কাদায় আমি কি জানি তার নাম। কৌশিক সুজাতার বাহুমূল ধরে এবার টানে, বলে, কুইক। কি? বাসু সাহেব অথবা রানী দেবী? ওরা ছুটে বেরিয়ে আসতে চায়। ঠিক তখনই হলো একটা ফায়ারিংয়ের শব্দ, ঠিক পাশের ঘর থেকে। কৌশিক দাঁড়িয়ে পড়ে। গুলিটা যেন তারই পাঁজরে বিঁধেছে। সুজাতা শুধু বললে, সব শেষ হয়ে গেল। গুলির শব্দ শুনে সকলেই নেমে এসেছে। ডক্টর আর মিসেস সেন, কাবেরী
আলী আর অজয়বাবু প্রায় একই সঙ্গে প্রবেশ করলেন ডাইনিং রুম পার হয়ে ড্রয়িং রুমে। আলী টর্চ জ্বাললেন। আশ্চর্য, পিয়ানোর টুলে কেউ নেই, ভূতলেও নেই। ঠিক তখনই 4 নম্বর ঘর থেকে ছুটে বের হয়ে এলো কৌশিক আর সুজাতা। কৌশিক বললে, কুইক আসুন আপনারা। ওরা হুড়মুড়িয়ে বার হয়ে এলো উত্তরের বারান্দায়। টর্চের আলো পড়ল বাসু সাহেবের চিহ্নিত ইজি চেয়ারে। সেটা ফাঁকা। এবার ওরা সদল বলে ঢুকে পড়ে বাসু সাহেবের ঘরে। ভাগ্যক্রমে ঠিক তখনই লাইট কানেকশনটা ফিরে এলো। আলোয় ঝলমলিয়ে উঠল দ্য রিপোজ। অরপ্রতন শুয়েছিল বাসু সাহেবের খাটে। বালিশে ভর দিয়ে মাথাটা তুলেছে সে। দুহাতে মুখ ঢেকে রানীদেবী নিথর হয়ে বসে আছেন তার চাকা দেওয়া চেয়ারে। ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে আছেন ব্যারিস্টার পিকে বাসু, তার হাতে উদ্যত রিভলভার। আর মেঝেতে লোটাচ্ছে সুবীর রায়, রক্তে ভেসে যাচ্ছে সে। হঠাৎ হুমড়ি খেয়ে পড়েন ডাক্তার সেন। পর মুহূর্তেই মুখ তুলে বলেন, থ্যাঙ্ক গড, গুলিটা পেলভিক বোনে লেগেছে, ফ্যাটাল নয়। গতকালকার উক্তির সজ্ঞান অভিনয় নয়, অরিজিনাল ডায়লগ। সুবীরের জ্ঞান ছিল, যন্ত্রণায় সে কাতরাচ্ছে। কৌশিক সবিস্ময়ে বাসু সাহেবকে বলে, কি ব্যাপার? বাসু সাহেব গম্ভীর মুখে বলেন, আস্ক সহদেব। সহদেব মানে? রিভলভারটা দিয়ে ভোরলুণ্ঠিত সুবীর রায়কে নির্দেশ করে বাসু বলেন, সহদেব হই, আর্চ গ্যাংস্টার, বাফেলো, আমেরিকা। অক্টোবরের 5 তারিখ, শনিবার। ঝলমলে রোদ উঠেছে আজ। মেঘ সরে গেছে। গাইতা আর কোদাল নিয়ে গাঙ্গুলিরা নেমেছে কার্ট রোড মেরামত করতে। উৎপাটিত টেলিগ্রাফ পোল আবার মাথা তুলে খাড়া হচ্ছে। মিলিটারি জিপ নাচতে নাচতে চলতে শুরু করেছে। গর্তে ভরা কার্ট রোড দিয়ে অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভ্যান এসে নিয়ে গেছে 2 জন আহত মানুষকে রিপোজ থেকে হাসপাতালে। আজ মেঘ ভাঙা সকালে সবাই আবার গোল হয়ে বসেছে ড্রয়িং রুমে বাসু সাহেবকে ঘিরে। পরিচিত দলের মধ্যে যোগ হয়েছে একটি নতুন মুখ, দার্জিলিং থানার ওসি নৃপেন ঘোষাল। সে কোনো টেলিফোন পেয়ে আসেনি। রাস্তায় জিপ চলতে শুরু করা মাত্র নৃপেন চলে এসেছিল ঘুমে খবর নিতে রিপোসের অবস্থা। নৃপেন প্রশ্ন করে, আপনি স্যার ঠিক কখন বুঝতে পারলেন? একেবারে প্রথম সাক্ষাৎ মুহূর্তেই। প্রথম সাক্ষাতেই? চমকে উঠল কৌশিক। কেমন করে? মারাত্মক একটা ভুল করে বসেছিল সুবীর, সহদেব। 2রা তারিখে রাত 11টায় নিজেই ফোন করে তোমাদের বলেছিল, আমি নৃপেন ঘোষাল, ওসি দার্জিলিং বলছি। তারপর মধ্যরাত্রে এখানে আসবার আগে সে বাড়ির বাইরে টেলিফোনের লাইনটা ছিঁড়ে ফেলে, যাতে আমরা আর থানার সঙ্গে যোগাযোগ না করতে পারি। কৌশিক বাধা দিয়ে বলে, সে তো বুঝলাম, কিন্তু আপনি কেমন করে বুঝলেন ও জাল? বলছি। পরদিন সকালে তার সঙ্গে আমার পরিচয় হলো। প্রথম সাক্ষাতে আমি ইব্রাহিমের সেই 1, 2, 3 লেখা কাগজটার প্রসঙ্গ তুললাম। সুবীর বেশি সহদেব তখন একটা দুঃসাহস দেখিয়ে বসে। ও চেয়েছিল আমাদের তোমাদের ভয় দেখাতে, ভয় নার্ভাস করে দিতে। বেড়াল যেমন খেলিয়ে নিয়ে ইঁদুরছানাকে মারে, তাই সে ওই 1, 2, 3 লেখা কাগজখানা তোমাদের দেখাতে চাইল। আগে থেকেই সেটাও নতুন করে লিখে এনেছিল। ও তাই কাগজখানা সকলকে দেখাবার লোভ সামলাতে পারল না। হয়তো ও আমাকে ওইভাবে ঠকাতে চেয়েছিল, পাছে আমি ওর আইডেন্টিটি কার্ড দেখতে চাই। তাই ওভাবে ওর অভিজ্ঞান অঙ্গুরীয় মেলে ধরেছিল আমার কাছে। প্রমাণ করতে চেয়েছিল যে ও নৃপেনের কাছ থেকে আসছে, আর তাতেই ও ধরা পড়ে গেল। সুজাতা বলে, কেমন করে? কাগজখানা তো আমরাও দেখেছি। দেখেছ, কিন্তু তোমরা দেখেছ মাত্র 1 বার, আমি দেখেছি 2 বার। আমার ক্রিমিনাল লয়ারের চোখ ভুল করেনি। কাগজখানা দেখে বুঝতে পেরেছিলাম ওই লোকটাই সহদেব। ও নৃপেনের সহকারী সুবীর রায় নয়। কেমন করে? নৃপেন যে কাগজখানা দেখিয়েছিল সেখানা আর এই কাগজটা হুবহু এক। দুটোই 24 পাউন্ডের ব্যাংক পেপার।
একই কালো কালি, একই হস্তাক্ষর, একইভাবে ওপর দিকে পারফোরেটেড এবং ডান কোনায় ছেঁড়া। তবু একটি সূক্ষ্ম তফাৎ ছিল। প্রথমবার দার্জিলিং শব্দটার শেষ অক্ষরটা ছিল উম্ম, দ্বিতীয়বার অনেকস্বর। ব্যাস, চূড়ান্তভাবে ধরা পড়ে গেল সহদেব। সুজাতা আবার বলে, কিন্তু কেমন করে? বুঝলে না? উম্ম মুছে গিয়ে অনেকস্বরে লোক এমন করেই, ফলে এখানা নতুন করে লেখা। কে লিখেছে? নিঃসন্দেহে যে সেটা দাখিল করছে। কিন্তু দুটি কাগজের হস্তাক্ষর এক হয় কি করে? অর্থাৎ ওই লোকটাই আবার ইব্রাহিম, যে লোকটা 1 তারিখ কয়েক মিনিটের জন্য ওই মাস্টার কি দিয়ে 23 নম্বর ঘরে ঢুকবার সুযোগ পেয়েছিল। রানু, তোমার মনে আছে আমি তখনই বলেছিলাম সহদেবকে আমি চিনতে পেরেছি, কিন্তু প্রমাণ এমন পাক্কা নয় যাতে খুনি আসামির কনভিকশন হতে পারে। মিসেস সেন বলেন, ইস, তাই সব জেনে শুনে আপনি ঘাপটি মেরে বসেছিলেন? ইয়েস ম্যাডাম, তাই সব জেনে শুনে আমি ঘাপটি মেরে বসেছিলাম। কিন্তু আমার ভুল কোথায় হলো জানো? আমি ভেবেছিলাম আমি ওর সেকেন্ড টার্গেট, অরূপ নয়। ওখানেই সে আমাকে টেক্কা মেরেছে। কিন্তু তৃতীয়বার আমি আর ভুল করিনি। বুঝতে পেরেছিলাম এইবার ওর টার্গেট হচ্ছে রানু। কাবেরী প্রশ্ন করে, কেন? মিসেস বাসু কেন? কারণ সহদেব জানতো আমি সশস্ত্র আছি। ও বুঝতে পেরেছিল আমি ওর নাগালের বাইরে। গুলি করতে গেলে গুলি খেতে হতে পারে। তাছাড়া ও জানতো রানুর মৃত্যু আমার কাছে মর্মান্তিক যন্ত্রণাদায়ক হবে। কারণ কারণ সুজাতা জানতে চায়। বাসু সাহেব রানীর দিকে ফিরে বলেন, সবার সামনে বলবো? হতচকিত হয়ে রানী বলেন, কি? রানুকে আমি ভীষণ ভালোবাসি। সবাই হেসে ওঠে ওর ভঙ্গিতে। মিসেস বাসুও রাঙিয়ে ওঠেন, বলেন, ছাই বাসু। আচ্ছা, ওই লোকটা যখন আমাকে বলছিল যে সে আমাকে খুন করতে চায়, তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে তুমি কি করে চুপ করেছিলে? তুমি পারলে ওই খুনিটার সামনে আমাকে ওভাবে বসিয়ে রাখতে? বাসু সাহেব মুখটা সুচালো করেন, নীরবে মাথা নাড়েন সম্মতিসূচকভাবে। তোমার একটুও মায়া হলো না? কই আর হলো রানু। মিস ডিক্রুজাকে যখন খুঁজে পাওয়া গেল না, তখন একমাত্র অস্ত্র হচ্ছে ওর নিজ মুখে কনফেশন। সেটা তোমার কাছে স্বীকার করার আগে কি করে ওকে নিরস্ত্র করতে পারি? যতই কেননা ভালোবাসি তোমাকে, আমি যে ক্রিমিনাল লয়ার। কৌশিক জানতে চায়, আচ্ছা, সহদেবের প্ল্যানটা কি ছিল? এখনো বুঝতে পারোনি? রানী প্রথমবার যখন গানটা গায়, তখন সহদেব ছিল তার নিজের ঘরে। চট করে সে গানটা টেপ রেকর্ড করতে শুরু করে। তখনও ওর তৃতীয়, এমনকি দ্বিতীয় খুনের পরিকল্পনাও করা ছিল না। গানটা রেকর্ড করার একমাত্র উদ্দেশ্য ছিল প্রয়োজন মতো আমাদের ভবিষ্যতে বিভ্রান্ত করা। মিনিট খানেক পরেই সহদেব শোনে অরূপ এসে পিয়ানো বাজাচ্ছে। মুহূর্ত মধ্যে সে মন স্থির করে, বাথরুমের কলটা খুলে দেয় এবং অরূপকে গুলি করে বাথরুমে ঢুকে যায়। তারপর ধীরে সুস্থে সে তৃতীয় খুনের পরিকল্পনা করে। ও চেয়েছিল দ্বিতীয়বার রানীর গান টেপ রেকর্ডে তোমায় জানাতেম শব্দটায় পৌঁছানো মাত্র সে রানীকে গুলি করে ছুটে বেরিয়ে যাবে ড্রয়িং রুমে। ও যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে পিয়ানোর টুলটা ফুট 4 দূরে পাশের ঘরে। তোমরা এসে ওকে দেখতে পেতে ড্রয়িং রুমে পড়ে থাকতে। পরে রানীর মৃত্যুর তদন্ত যখন হতো, তখন ওর মোক্ষম অ্যালিবাই থাকত পিয়ানোর শব্দ। রানী যে আদৌ গান গায়নি আরও বাজায়নি তা কেউ কোনোদিন জানতে পারত না। একমাত্র রানী হতে পারত সে ঘটনার সাক্ষী। কিন্তু তৃতীয় হত্যাকাণ্ডের তদন্ত যখন হতো, তখন রানীর এজাহার আর নেওয়া যেত না। নৃপেন বলে, কিন্তু ওর টেপ রেকর্ডার আর ডিসচার্জড রিভলভারটা তো আমরা তদন্তের সময় খুঁজে পেতাম। ও যে আদৌ পিয়ানো বাজাতে জানে না, এটা প্রমাণ করতাম। না না দারোগা সাহেব, তা পেতে না। ওর পরিকল্পনা অনুযায়ী পেতে না। সে রাত 10টার মধ্যেই থানায় যাচ্ছি বলে বেরিয়ে যেত।
তাকে আমরা সবাই পুলিশ অফিসার বলে মেনে নিয়েছিলাম, ফলে আমরা তাতে আপত্তি করতাম না। সহদেব অনায়াসে হাওয়ায় মিলিয়ে যেত। কাবেরী বলে, উহ, কি ভীষণ। বাসু সাহেব বলেন, তুমি কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভুগিয়েছ কাবেরী। আমি? ওমা, কেন, কি করে? কার্শিয়াংয়ে তোমার বান্ধবী অথবা বন্ধুর সঙ্গে ঝগড়া করে। কাবেরী অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকে। শেষে সামলে নিয়ে বলে, আপনি কেমন করে জানলেন? জানি না, আন্দাজ করছি। তুমি নিজেই সুজাতাকে বলেছিলে যে কার্শিয়াংয়ে তুমি আশ্রয় নিয়েছিলে বন্ধুস্থানীয় একজনের কাছে। রাত থাকতেই বাসি মুখে কেউ বন্ধুস্থানীয় লোকের বাড়ি ছেড়ে ট্যাক্সি নিয়ে বের হয় না। তাই অনুমান করতে অসুবিধা হয় না একটা রাগারাগি নিশ্চয়ই হয়েছিল। অবশ্য রাগ শব্দটা বাংলা না সংস্কৃতে সেটা হলপ করে বলতে পারবো না, ওটা অভিমানও হতে পারে। তিনি বান্ধবী না বন্ধু তা জানা না থাকায় সঠিক কনক্লুশনে আসা যাচ্ছে না। কাবেরী একেবারে লাল হয়ে যায়। বাসু সাহেব তাড়াতাড়ি প্রসঙ্গটা বদলে বলেন, তাছাড়া এখানে ঘর ছেড়ে বাইরে যাবার সময় নিজের ঘরটা তালাবন্ধ না করেও তুমি ব্যাপারটা গুলিয়ে তুলেছ। তুমি জানো না তোমার ঘরে অ্যাস্ট্রের ভিতর সহদেব ক্রমাগত ফিল্টার টিপড সিগারেটের স্ট্যাম্প ফেলে গেছে। সে কি, কেন? যাতে তোমাকে মিস ডিক্রুজা বলে আমি ভুল করি। আপনি আমাকে তাই ভেবেছিলেন? না, ভাবিনি। অরূপ তোমাকে চার্চে দেখা একটি ক্রিশ্চিয়ান মেয়ের সঙ্গে গুলিয়ে ফেলায় একটু বিভ্রান্ত হয়েছিলাম অবশ্য, কিন্তু ক্রমশ আমি বুঝতে পারলাম সহদেব নিজেই লুকিয়ে ওই সিগারেটের স্টাম্প ফেলে আসছে। তাই সহদেবকে বুঝতে দিয়েছিলাম যে আমি ওর ফাঁদে পা দিয়েছি। তাকে তাই বলেছিলাম মিস ডিক্রুজাকেও আমি শনাক্ত করেছি এই হোটেলে। নৃপেন বলে, মিস ডিক্রুজা তাহলে নিরপরাধ? একটা অপরাধ সে করেছে। মেয়েটা ছিল কল গার্ল। রমেনের সঙ্গে তার একটা ব্যবস্থা হয়েছিল, তাই রমেন তোমার বাড়িতে থাকতে রাজি হয়নি। 1 তারিখ গভীর রাত্রে ডুপ্লিকেট চাবি দিয়ে মেয়েটা রমেনের ঘরে ঢোকে। হয়তো অনেকক্ষণ বসেও ছিল। সিগারেট যে খেয়েছিল তার প্রমাণিত আছে। হয়তো তার চোখের সামনেই মদ্যপান করতে গিয়ে রমেন গুহ মারা যায়। মিস ডিক্রুজার একমাত্র অপরাধ, তৎক্ষণাৎ পুলিশে খবর না দিয়ে সে রাত ভোর হতেই পালিয়ে যায়। নৃপেন গম্ভীরভাবে বলে, গুরুতর অপরাধ। বাসু সাহেব বলেন, কিন্তু তার অবস্থাটাও বোঝো। বেচারি ডুপ্লিকেট চাবির সাহায্যে ঘরে ঢুকেছে। খুনের দায়ে সে নিজেই জড়িয়ে পড়ত। তাছাড়া অমন মেয়ে নিশ্চিত মদ খায়। হয়তো এক চুলের জন্য সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, যাকে বলে স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ। অধিবেশন ভঙ্গ হলে নৃপেন বাসু সাহেবকে জনান্তিকে বলে, আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা ছিল স্যার। বাসু সাহেব ওকে থামিয়ে দিয়ে বলেন, মনে আছে, আমি বলবো। নৃপেন অবাক হয়ে বলে, মানে কাকে কি বলবেন? বিপুলকে, তোমার সাবস্টিটিউটের কথা তো বলবো আমি। নৃপেন যেন দাঁতের ডাক্তারের কাছে এসেছে। লোকটা কি অন্তর্যামী? ঘণ্টাখানেক পরে সুজাতা কিচেনে ব্যস্ত। আজ পোলাও হবে, জবর খানার আয়োজন। কৌশিক নিঃশব্দের প্রবেশ করল পিছন থেকে। সুজাতা তখন কাজ করতে করতে গুনগুন করে তান ভাজছিল। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। এতক্ষণে গান বেরিয়েছে গলায়? চমকে ঘুরে দাঁড়ায় সুজাতা, বলে, ওহ তুমি, আমি ভেবেছি বিভীষণ। বিভীষণ? সে কথার জবাব না দিয়ে সুজাতা ঘনিয়ে আসে, বলে, এই আজ না 5ই অক্টোবর? তাই কি? বারে, আমার সেই সোনার কাঁটাটা? ওহ, আই এম সরি, ওটা আমার পকেটেই রয়ে গেছে, নয়? কৌশিক পকেট থেকে বার করে গহনার বাক্সটা।
শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অন্যান্য অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেই গল্পগুলো শোনেননি, প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেয়া আছে। আশা করি সময় করে শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই গল্পের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।